তোমার আপু কোথায়? আলিয়া হাসি মুখে জবাব দেয়, আপা রুমে। কাজী সাহেব ডাকলে বিয়ে পড়ানোর সময় এসে বসবে। ভাইয়া কি আপুকে বেশি মিস করছেন? সমুদ্র কি বলবে ভেবে পেল না। সে দেখলো তার ফোনে ফ্রেন্ডরা কল দিচ্ছে, নিশ্চয়ই তাকে অভিনন্দন জানানোর জন্য। সে রিসিভ করতে পারছে না। তবে নীলার ফোন ধরল সে। নীলার কণ্ঠস্বর কেমন কঠোর লাগলো ফোনের অপর প্রান্ত থেকেও। বলে ওঠে, দোস্ত, যতই ঝড় আসুক না কেন, আজ তুই আয়নাকেই বিয়ে করবি। প্রমিস কর আমাকে। বিয়ে করতে এসেছে ওকে? তোর ভাগ্যে আয়নাই আছে, এজন্য ওকে পেতে যাচ্ছিস তুই। তোরা সুখী হ, বাকি সবকিছু ছলনা, কেবল আয়নাই তোর জন্য সত্য। সমুদ্র বুঝে পায় না নীলার এসব কথা বলার অর্থ কি। সে ফোন রেখে কাজী আসার অপেক্ষায় থাকে। ঠিক 7টার দিকে কাজী আসলো। মেয়েকে নিয়ে আসার পালা এখন। এমন সময় সমুদ্রের ফোন বেজে ওঠে। আয়নাকে তখন ড্রয়িং রুমে আনা হচ্ছে। লাল শাড়ি পরে বউ সাজে আয়না উপস্থিত হলো যখন। ওই সময় সমুদ্রের ফোন ভাইব্রেট হচ্ছিল। সে স্ক্রিনে তাকাতেই ভূত দেখার মতো পিলে চমকে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা বহু প্রতীক্ষিত একটা নাম। বহুবার চেয়েছে এই নাম্বার থেকে একটা মাত্র কল আসুক। সে বিড়বিড় করে ইউষা নামটা উচ্চারণ করে। চারিপাশ অন্ধকার দেখলো সে। ও কেন কল দিচ্ছে? আর কি চায় সমুদ্রের কাছে? আরো বেশি করে ওকে ভেতর থেকে ভেঙে দিতে কল করছে, নাকি ও গুরুত্বপূর্ণ কিছু বলবে? ফোন বেজে ওঠার পর একাকী থেমে যায়। এরপর একটা মেসেজ আসলো। মেসেজটা স্ক্রিনে এই নোটিফিকেশনের মাধ্যমে দেখা যায়। Want to talk to you. Receive my call, সমুদ্র। সমুদ্র মেসেজ দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। উপস্থিত সবার চোখ গেল হবু বরের উপর। সমুদ্রের হাতে ফোন ছিল। সে এক কদম এগিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। কিছু বলবে মনে হয়। লাল টুকটুকে বউ সেজে আয়না এমনটা ভেবে জিজ্ঞাসু দৃষ্টিপানে তার দিকে থমকে দাঁড়ায়। আজ ওনাকে এত বেশি সুন্দর লাগছে। সবার দৃষ্টি তখন সমুদ্রের দিকে। সে হাত এগিয়ে দিল। এটা ভদ্রতা সূচক। সব প্রোগ্রামে বরকে এই টাইপ স্টাইলে কনেকে বিয়ের স্টেজে রিসিভ করতে দেখা যায়। আয়না আলতো করে হাত এগিয়ে দিয়ে তার হাতের উপর নিজের হাত রাখলো। সঙ্গে সঙ্গে সমুদ্র হাতটা অনেক শক্ত করে ধরে নেয়। তার পানে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দেয় আয়না। সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। সে আস্তে ধীরে এগিয়ে নিয়ে গিয়ে আয়নাকে সোফায় বসিয়ে দিল। ওর আঁচল সোফায় তুলে দিয়ে এগিয়ে গিয়ে নিজের আসনে বসে পড়ে। তখনও ফোনে কল আসছিল। এক নজরে স্ক্রিনের দিকে তাকিয়ে পাওয়ার বাটন অফ করে দিয়ে পিউকে ইশারায় ডাকে। পিউ ভাইয়ের ডাকে এগিয়ে আসলে ওর হাতে নিজের ফোনটা দিয়ে বলল, তোর কাছে রাখা ফোন অন করবি না। পিউ ভাবলো হইচইয়ের মধ্যে হয়তো মোবাইল হারিয়ে যাবে, এজন্য ভাইয়া তাকে সাবধানে রাখতে বলেছে। সে বন্ধ করা ফোন হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালো। সমুদ্রের যেন একটু ঘাম ছুটলো কপাল বেয়ে। বিয়ের সময় সবারই একটু নার্ভাস লাগে, তার উপর যদি অতীতের পিছু টান হাতছানি দিয়ে ডাকে। কাল অবধি মনের মধ্যে অনেক সংকট ছিল তার, কিন্তু আজ মনে হচ্ছে বিয়েটা না করলে সে সারা জীবন কারো কাছে অপরাধী হয়ে বাঁচবে। নিজে প্রতারণার শিকার হয়েছে, সে জানে একটা ধোঁকা কিভাবে সারা জীবনের কান্না হয়। অন্য কাউকে ওই মরণ যন্ত্রণা দেওয়া নিছক পাপ ছাড়া কিছুই না। আয়নার সঙ্গে সে অন্যায় করতে পারবে না। ইউষা যদি আজ বিয়ের আসরে এসেও তাকে প্রপোজ করত, তবু ওর কথাতে গলত না সে। বিভিন্ন চিন্তায় নিমজ্জিত থাকার ক্ষণে শ্রাবণ তার কাঁধে হাত রেখে বলল, নার্ভাস নাকি ব্রো? একটু। কামন ভাইয়া, তুমি ছেলে হয়ে এত নার্ভাস? কামন ভাইয়া, তুমি ছেলে হয়ে এত নার্ভাস কেন হচ্ছ? আর ওইদিকে ভাবিকে দেখো কত ছেলে আছে। ব্রো আজ তো তোমারই রাত, আর মিয়া তুমি নার্ভাস হচ্ছ? সমুদ্র আয়নার পানে দৃষ্টি নিক্ষেপ করে। মেয়েটা আসলে অন্যদের সঙ্গে হেসে কথা বলছে। কারা যেন ওর স্বর্ণের জুয়েলারিগুলো দেখছে। আয়না উৎসাহ নিয়ে দেখাচ্ছে, হাত নাড়িয়ে চাড়িয়ে হাতে চুড়ি আংটি দেখাচ্ছিল হেসে হেসে। সমুদ্রের ভারী মায়া হলো মেয়েটার দিকে তাকিয়ে। যদি আত্ম অনুশোচনা বলে কিছু থাকে, সেটা সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরি আকারে উত্তাপ ছড়াচ্ছে। মেয়েটার নাকি মা নেই, বাবার কাছে মানুষ হওয়া ভারী আদরের মেয়ে। অথচ একটু আগে ইউষার কল আসতে দেখে হয়তো মনের মধ্যে কালো কোষাংশ ওর কাছে চলে যাওয়ার জন্য তাড়না দিচ্ছিল, ইউষার সঙ্গে কথা বলার জন্য উত্তেজনা সৃষ্টি করছিল। কিন্তু তার বিবেচক মন স্বইচ্ছায় তা প্রত্যাখ্যান করলো। মন থেকেই সে তা প্রত্যাখ্যান করেছে। মস্তিষ্কের বিবেকের চেয়ে মনন বিবেক ঢের শক্তিশালী। কাউকে ঠকিয়ে সে কোনোদিনও সুখী হবে না, তা আবার এমন কারোর জন্যে আয়নাকে ঠকাবে যার কাছ থেকে সে নিজেই প্রতারিত হয়েছে। এমন লেমশিট কোনোদিনই তার দ্বারা সম্ভব না। তাছাড়া ইউষা তাকে এখন কী বা বলবে? সরি বলবে? আদৌ দুঃখ প্রকাশে কিছু আসে যায়? ওসব ভদ্রতা তো বইয়ের পাতায় জুৎসই। তাকে ফিরে যেতে বলবে? ফিরে যাওয়া কি সম্ভব? তার আর আয়নার সম্পর্ক ততখানি এগিয়ে গিয়েছে যতখানি আগালে আর কোথাও ফেরত যাওয়া যায় না। পারিবারিকভাবে বিয়ে তাদের, মনে মনে চাচ্ছে সবটা যেন সুষ্ঠুভাবে হোক।
কাজী সাহেব এসে বসলেন। কাবিননামায় পাতা উল্টাচ্ছিলেন উনি। আর একটু পর বিয়ে পড়ানো শুরু করবেন। ওই নিকাহনামায় তাদের দুইজনের নামে একটা চুক্তিপত্র লেখা আছে, যেখানে সাফ জানান দিচ্ছে আজকে এই নিকাহনামায় স্বাক্ষরের মাধ্যমে সে আয়নার ভরণ পোষণের দায়িত্বে নিয়োজিত থাকবে। এত বড় দায়িত্ব তো সহজ কথা নয়। কারো সস্তা কলে এমন শক্ত দায়িত্ব ঠুনকো হয়ে যাবে না নিশ্চয়। কাজী সাহেব বিয়ের প্রস্তাব পেশ করলেন। বললেন 10 লক্ষ টাকা ধার্য করিয়া। সমুদ্র সবটা শুনল না, বেশ অস্থিরতা কাজ করছে তার মধ্যে। কাজী সাহেব একদম শেষে বললেন, বলো মা কবুল। সমুদ্র চেয়েও এক মুহূর্তে মাথা তুলে তাকাতে পারছে না। নিশ্চয়ই বউয়ের দিকে তাকিয়ে থাকলে সকলে তাকে বেহায়া উপাধি দিবে। বউ? আসলেই বউ? হ্যাঁ, বউই তো। তবে এখনো কবুল বলেনি। তখনই কানে এসে বাজলো আয়নার কান্না ভেজা কণ্ঠস্বর। সে 3 বার কবুল বলে দেয়। তারপর মনে হয় কান্নাও করে। ওকে ঘিরে ইতিমধ্যেই সকলে দাঁড়িয়ে আছে। সমুদ্র মাথা উঁচু করে তাকালো। এবার কাজে এগিয়ে এসে তার প্রয়োজনীয় কথা সেরে তাকে কবুল বলতে বলে। সমুদ্র দুদণ্ড অপেক্ষা না করে বলে দেয় সেই ঐতিহাসিক শব্দটি। কাবিননামায় তার স্বাক্ষর নিল। তিনি মোনাজাত ধরলেন। তারপর শুকনো খেজুর বিতরণ হলো। এত দ্রুত বিবাহের কার্যক্রম সম্পন্ন হলো যে আর অন্য কিছু ভাবার সময় সে পায়নি। সমুদ্রকে আয়নার পাশে নিয়ে যাওয়া হয়। তখন আয়নার মাথায় ঘোমটা দেওয়া। তাকে ঘোমটা তুলে দিতে বলা হয়। সে দুহাত এগিয়ে এনে আস্তে করে নেটের কাজ করা দোপাট্টা সরিয়ে নেয়। ফলে আয়নার সঙ্গে আজ এই প্রথম সরাসরি অধিকার স্বরূপ চোখের সাক্ষাৎকার ঘটে। আয়নাও তার দিকে তাকায়। মেয়েটার চোখ ভেজা ভেজা, চোখের পাপড়ি ভিজে উঠেছে বিধায় ঘন ঘন চোখ পিটপিট করে তাকাচ্ছে। তাদের দুইজনের অনেকগুলো ক্যামেরায় ছবি তুলে নেওয়া হচ্ছিল। অনেকে এই মুহূর্তগুলো স্মৃতিস্বরূপ রেখে দিতে চাচ্ছেন। সমুদ্র আয়নার পাশে বসে সেন্টার টেবিল থেকে টিস্যু পেপার টেনে এনে আয়নার হাতে গুজে দেয়। আয়না টিস্যু হাতে নিয়ে এক পল ওনার দিকে তাকায়। আলিয়া একটা সুন্দর কাজ করা আয়না এনে বলল, দুলা ভাই, আপাকে এভাবে একটু আয়নায় দেখুন। সরাসরি তো আয়নাকে দেখছে, আবার আয়নাকে দেখা লাগবে? আলিয়া বলে, জি, দেখা লাগবে। সে সমুদ্রের দিকে মিরর তাক করে রাখলো। সমুদ্রের চোখের সামনে আয়নার প্রতিবিম্ব ভেসে ওঠে। ওর নাজুক মুখ পানে তাকিয়ে দুপল সময় নিল সমুদ্র। অ্যারেঞ্জ ম্যারেজ তাদের কি বলা উচিত? প্রেম কোনো 5 লাইন মুখ দিয়ে বের হবে না তার। এত প্রেম নাই মনে। সে মিহি কণ্ঠে বলে ওঠে, নব্য প্রস্ফুটিত দায়িত্ব। সমুদ্রের ভারী বাংলা বুঝেই বোধগম্য হয় না কারোরই। তবু তারা হাততালি দিল। যদিও আরো রোমান্টিক কিছু শুনতে চাচ্ছিল সবাই। এবার আয়নার পালা। কিন্তু বোকামেটার লজ্জায় নিজেই মাথা নিচু করে ফেলে। ও আর কি জবাব দিবে? সমুদ্রের প্রতিবিম্ব কি ও দেখেছে? আয়না মিনমিন আওয়াজে কাচুমাচু করে অনেক আস্তে জবাব দিল, আমার স্বামী। সমুদ্রের যেন উত্তর শোনার পর বুকে খুব প্রশান্তি এসে আছড়ে ঢেউ তুলে। অস্থিরতা নিপাত যায়। সে ঘাড় ঘুরে নিজের সদ্য বিবাহ করা বইয়ের দিকে তাকালো মুগ্ধ চোখে। আয়না ফের লজ্জায় কাত হয়ে মাথা নিচু করল। উনি ওভাবে কেন তাকিয়ে আছে? লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে আস্তে করে বলে, প্লিজ অন্যদিকে তাকান। সমুদ্র আস্তে করে বলে, শুনিনি, কি বললে? তোমার দিকে তাকিয়ে থাকতে বলছো? ঠিক আছে, থাকলাম এভাবেই, সমস্যা নেই। ওনার এমন স্বভাবটা দেখলেই আয়নার গা জ্বালা দিয়ে ওঠে। সবসময় যা ইনপুট দেওয়া হয়, উনি এমন এক মেশিন, ইনপুটকে উল্টো করে আউটপুট বের করবে। ফালতু। আয়নার বড় ফুপু ছেলে রাসেল ভাই ক্যামেরা এনেছেন। উনি বলে উঠল, তোমাদের কিছু কাপল পিকচার তুলবো, দেখি একটু কাছে এসে বসো। সমুদ্র প্রথমে ভদ্রতা স্বরূপ আয়না থেকে খানিকটা দূরত্ব নিয়ে বসেছিল। এবারে ওকে আর পায়কে। ও যেন এমন কিছু শোনার অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে আয়নার গা ঘেঁষে বসে কোমরে ডান হাত আলতো করে রাখলো। ওনার ছোঁয়া পাওয়া মাত্রই আয়নার শির দ্বারা কেঁপে ওঠে। ইস, পবিত্র ছোঁয়াতেও এত বেশি দ্বিধা। কেমন অস্বস্তিতে নিঃশ্বাস আটকে আসা ভাব। ছবি তোলার পর একটা ছবি ওদেরকে দেখানো হলো। সমুদ্র ফোন হাতে নিয়ে ছবিটা দেখলো। সে ভেবেছিল তাকে বর বেশে একদম ভালো দেখাবে, কিন্তু এই সাদা সোনালি মিশেলে শেরওয়ানিতে তাকে দারুণ মানিয়েছে। আবার মা যখন জোর করে পাগড়ি পরিয়ে দিল, তখন জীবনে প্রথম সমুদ্র নিজেকে 2 বার মিররে দেখেছে। নিজেকে বর বেশে দেখে সে নিজেই পরিতৃপ্ত। ছবিগুলো দারুণ তুলেছে। কাজেই ওকে উদ্দেশ্য করে বলে, আমাকে ছবিগুলো দিয়ে দিও আয়না। আয়না ঠ্যাস মেরে বলল, মেল করে। সমুদ্র তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে, পিডিএফ আকারে দিও, কেমন? আয়না মুখ ঘুরিয়ে নেয়। কি শখ! বিয়ের ছবি নিবে, তাও নাকি পিডিএফ করে সেন্ড করতে হবে। সে বিড়বিড় করে বলে, মামা বাড়ির আবদার নাকি? সমুদ্র কাছে থাকে ওর বিড়বিড় করে বলা কথাটা শুনে ফেলে শুধালো, শ্বশুরবাড়ির আবদার? আয়না বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। সমুদ্র তার বিখ্যাত ভ্রু নাচার ভঙ্গিমায় হাসলো। খাওয়ার জন্য তাদের ডাক পড়ল। ওদের জন্য সব স্পেশাল আয়োজন। একটা মাত্র বড় থালিতে 2 জনকে খেতে দেওয়া হয়েছে। সমুদ্র সামান্য ইতিউতি করতে লাগে। অন্য কারোর সাথে সে আবার শেয়ার করে খেতে পারে না। তবে আজ সে চুপচাপ থাকলো। তার বাড়ির আত্মীয় স্বজনরা খেয়ে নিয়েছে। মাকে দেখা যাচ্ছে সবার সাথে গল্প করছেন। মা যে অনেক খুশি সেটা তার অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছে। আর তার বাবা
ইশরাক রহমান আয়নার দাদার সঙ্গে বসে কথা বলছে। শাইলা চৌধুরীও উপস্থিত আছেন। ঘরোয়া আয়োজন হওয়ায় আত্মীয়রা নিজেদের মতো গল্প করছেন। আয়নার ফুপু খাওয়ার সময় দাঁড়িয়ে থাকলো, যদিও তারা দুজনাই কেউই ঠিকঠাক খেতে পারছেন না। ফুপু বললেন, জামাই বাবা, আয়ু কিন্তু আমাদের খুব আদরের বাচ্চা, ছোট মানুষ কিন্তু ওকে তুমি যত্নে রাখবে। এমন সময় আয়নার দাদি সেকালে চিন্তার সরল মনের বৃদ্ধা বলে ওঠে, কে ছোট মানুষ? জামাইবাবুর সঙ্গে আয়ুর 2টা বছর আগে বিয়ে দিলে আজ আয়ুর কোলে একটা দুধের বয়সী খোকা থাকতো। আয়না এমনিতেই লজ্জা পাচ্ছিল। দাদির এমন বেফাস কথায় তার মুখ চোখ লজ্জা একদম টমেটো বনে যায়। ইস, দাদি কেন এসব কথা বললেন? এখন কিভাবে সে ওই বজ্জাত লোকটার দিকে তাকাবে? সমুদ্র যেন সামান্য চঞ্চল দৃষ্টি ফেলে নানান দিকে। আয়নার ফুপি বলে ওঠে, আম্মা খিদে বলো না। দাদি এবারে সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জামাই বাবা, বলো তো আমাদের আয়ুর এবার তাড়াতাড়ি কোল পূর্ণ করা উচিত না? সমুদ্র ভ্যাবাচাকা খেয়ে ওঠে, বুঝ পায় না কেমন জবাব দিবে, তাই থেমে থেমে বলে, জি, তা তো অবশ্যই। দাদি হাসি মুখে বলল, তাড়াতাড়ি আমাদের আয়ুর কোলে তাহলে একটা পুত আনো বাবা। এবারে দাদি কথায় ছেলে হওয়া সত্ত্বেও নিজেরই লজ্জা লাগলো তার। এসব কি যে বলে! মুরব্বী বৃদ্ধরা স্পার্ম ও 1.5 মাস সময় নেয়, অথচ বৃদ্ধা দাদি 1.5 মিনিটও সময় দিচ্ছেন না। তারা এমনিতেই খেতে পারছিল না, এমন রসালো আলাপে কেবল চামচ নাড়াচাড়া করতে থাকে। আয়নার ফুপি বলে ওঠে, আরে না আম্মা, এত আগেই বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নেই। আগে ওরা নিজেদের লাইফ এনজয় করুক। বাচ্চা কাচ্চা নিলে দুধ খাওয়াতে আর প্যাম্পাস পরাতেই দিন রাত যাবে। আয়নার আর এক মুহূর্ত এসব শুনতে ইচ্ছা করছে না। লজ্জায় শরমে গা গরম হয়ে আসছে। মনে হচ্ছে এখনই মাটি ফাঁকা হয়ে যাক, সে মাটির নিচে গিয়ে কিছুদিন পালিয়ে থাকবে। সমুদ্র তাদের কথায় সামান্য হাসলো। এরপর আয়নাকে আস্তে করে বলে, এত যে লজ্জা লাল হচ্ছ, পরে সালাদে টমেটো চাইলে ওনারা ভুল করে তোমার গালটা খেতে দিয়ে দিবে তো তখন কি করবো আমি? হ্যাঁ, কেমন বদমাস লোক, ইচ্ছে করে জ্বালানো হচ্ছে। উফ, এত অসহ্যকর কেন উনি? খাওয়ার পর্ব শেষ করে যখন আয়না বসা থেকে উঠে দাঁড়ালো, বিশাল এক বিপত্তি ঘটল। আয়নার ঘোমটার কোনা গিয়ে সমুদ্রের হাতঘড়ি চেনের সঙ্গে আটকে যায়। কি এক ঝামেলা! আয়না বাম হাত দিয়ে ঘোমটা ধরে টানাটানি করা শুরু করে, কিন্তু লাভের মধ্যে লাভ যা হলো, আরও পেঁচিয়ে গেল ঘড়ি চিকন চেনের সঙ্গে। সে কি করবে বুঝে পায় না। আস্তে করে বলে, আপনার ঘড়িটা খুলে ফেলেন না। কেন? দেখছেন না আপনার ঘড়ির সঙ্গে আমার আঁচল আটকে গেছে। সমুদ্র আয়েশি ভঙ্গিতে বসে বলে, এভাবে থাকুক, সমস্যা কোথায়? সমস্যা আপনার মাথায়। গোটা তুমি সহ তোমার আচলতে দূরত্ব চাইছে না, আর দোষ দিচ্ছ আমাকে। 2 অক্টোবর তারিখটা যেন ভীষণ অভিশপ্ত হয়ে ঠেকলো ইউসার কাছে। এতবার কল মেসেজ দেওয়া সত্ত্বেও সমুদ্র তার ফোন রিসিভ করেনি, বরং ফোন বন্ধ দেখাচ্ছে। একটু আগেই তাদের পুরাতন ফ্রেন্ডস স্কোয়াড গ্রুপটায় তাদেরই এক ফ্রেন্ড সমুদ্রের বিয়ের ছবি সেন্ড করলো। সেটা দেখার পর থেকে কোনো কিছুই ভালো লাগছে না ইউসার। সমুদ্র আসলে বিয়ে হয়ে গেল আজ, তার বিশ্বাস হচ্ছে না। সে মানতেও পারছে না সমুদ্র অন্য কাউকে বিয়ে করবে। এতদিন যাবৎ ভেবে এসেছে সমুদ্র কেবল তারই ছিল, কিন্তু আজ থেকে সমুদ্র অন্য কারো। ওরা ডিরেক্ট বিয়ে করে নিল কেন? ইউসার হাতে থাকা ফোনটায় ওদের বিয়ের ছবি আরেকবার দেখে একা একা বলে ওঠে, মেয়েটা কি খুব সুন্দর, আমার থেকে বেশি সুন্দরী তো নয়। তাহলে কেন সমুদ্র তার ফোন না ধরে, তার কথা না শুনে এই মেয়েকে বিয়ে করে নিল? সমুদ্র না আগে বলতো সে ইউসাকে ছাড়া বাঁচবে না? আজ কি হলো তবে? সে প্রচণ্ড শব্দ করে ফোনটা ফ্লোরে চটকা মারে। এরপর গম্ভীর মুখে বলল, ফাক হিজ ম্যারিড লাইফ। রাত তখন 10টা বাজছিল। সন্ধ্যার পর থেকে আবহাওয়া বেশ খানিকটা খারাপ হতে থাকে। ঝড়ো বাতাস বইছিল, শীতল মিহি হিমেল হাওয়ায় মন খারাপের সুবাস ছিল বুঝি। থেকে থেকে মেঘ চমকাচ্ছিল, বিজলি পড়ার শব্দ কানেও এসেছে বার কয়েক। সমুদ্রকে বাসর ঘরে বসতে দেওয়া হলো। আজকে আক্ট ছিল জন্যে বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হবে না। ফলাফল সমুদ্রই আজকে তার শ্বশুরবাড়ি রাত্রি যাপন করবে। সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক আয়নার রুমে সুন্দর করে ফুল দিয়ে একদম সিম্পলভাবে সাজানো হয়েছে। অতিরঞ্জিত কিছুই নেই, তবুও কেমন বিশেষ কিছু শোভা পাওয়া যাচ্ছে। শোভাবর্ধক ট্রেতে একপাশে বাদাম আর একটা কাচের গ্লাসে গরম গরম দুধ সঙ্গে হলুদ কেশর মিশিয়ে দিয়েছে, সেটা রাখা হয়েছে। ট্রেতে গোলাপের লাল পাপড়ি ছড়িয়ে রাখা, এমনকি বেডের কভারের উপরও ফুলের পাপড়ি দিয়ে সাজানো, এবং বাড়তি বলতে সেন্টার টেবিলে একটা ফুলের বুকে রাখা। অমনি সময় আয়নাকে এ ঘরে আনা হলো। সঙ্গে ওর দাদি আর ফুপু ছিল। ওর শাড়ি বদলিয়ে দেওয়া হয়েছে। শাড়ির কথা মনে পড়তেই সমুদ্রের চাপা হাসি চলে আসলো। ঘড়ির চিপায় আটকে যাওয়ায় আর কোনোভাবেই ঘোমটার আঁচল চেন থেকে মুক্ত করা যাচ্ছিল না। সবার চোখে পড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র ঘড়ি খুলে ফেলেছিল।
পরে আঁচলের সাইড কেটে ফেলা লেগেছে। আপাতত সে দরজার দিকে তাকায়। আয়নাকে সুতির একটা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে, চুল খোপা করেছে ও। সমুদ্রের মনে হলো অন্যান্য দিনের চেয়ে আজ ওকে বেশ বড় লাগছে। মাত্র ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টও, তবে এই মুহূর্তে বয়সে বড় লাগছে। দাদি আবার রুমে ঢুকার আগে ওর মাথায় আঁচল তুলে দিল। এরপর রুমে আসতেই সমুদ্র নড়ে চড়ে উঠল। সে বুঝে পায় না এমন পরিস্থিতিতে কি করা উচিত। জীবনে প্রথমবার এমন পরিস্থিতিতে পড়েছে, তাই সম্পূর্ণ ক্লুলেস। দাদি আয়নাকে টেনে সমুদ্রের সামনে দাঁড় করিয়ে বলল, জামাই বাবা, এই যে তোমার বউকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তোমার বউকে বুঝাই নাও। এমন কথার বিপরীতে কি বলা দরকার সমুদ্র বুঝে পায় না। সে মাথা চুলকানো শুরু করে। আয়নাও মাথা নিচু করে গুটিসুটি পায়ে দাঁড়িয়ে থাকলো। ফুপি পরিবেশ হালকা করার জন্য আয়নাকে সমুদ্রের পাশে বসিয়ে দিয়ে দুইজনের হাত একসঙ্গে করে বলে, তোমরা সব সময় হাসি খুশি থাকো। সমুদ্র সৌজন্য তার হাসি হাসে। আয়নার তখন লজ্জায় ঠোঁট তিরতির করে কেঁপে ওঠে। ওনারা যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যায়। চোখের সামনে ঘরে কেবল দুজন প্রাণী উপস্থিত থেকে গেল। সমুদ্র হাত ছাড়ছে না দেখে ওর বেশ অস্বস্তি হতে লাগে। সে আলতো করে সরাতে চাইলে সমুদ্র আরেকটু চেপে এসে বসে বলল, সেদিন সরল মনে আঘাতপ্রাপ্ত কপালে হাত বোলাতে চেয়েছিলাম, কেমন চুড়াইয়ের মতো বিহেভ করলে। দেখো, আজ তোমার বাড়ির মানুষজন তোমাকে আমার কাছে রেখে দিয়ে চলে গেল। আয়না তার চোখের দিকে তাকায়। সমুদ্র বলে ওঠে, দিস ইজ দ্য পাওয়ার অফ ম্যারেজ। আয়না মনে মনে ভাবে, আসলেই তো তাই। এতদিন বাবা কঠোরভাবে বলে আসলো কলেজ ভার্সিটিতে কোনো প্রেম টেম না করতে, ছেলেদের সঙ্গে মেশা একেবারেই যাবে না। আর আজ আয়োজন করে তাকে একটা ছেলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। তবে আয়না বলে ওঠে, আপনি আমাকে চুড়েল বললেন? ঠিক তা বলিনি। তাহলে কি বলতে চাইছিলেন? সমুদ্রের কাছে বুঝি কোনো যুক্তি নেই, বিধায় সে টপিক চেঞ্জ করে বলে ওঠে, যাও, ট্রেটা এখানে নিয়ে এসো। আয়না ট্রের দিকে তাকায়। ওনার এখন খেতে হবে কেন? একটু আগেই কতগুলো খাবার খেলো। সে হাত বাড়িয়ে ট্রে আনে সমুদ্রের সামনে। আয়না ট্রে হাতে বসে থাকে। সমুদ্র আয়েসি ভঙ্গিমায় একটা বাদাম তুলে নিয়ে মুখে পুড়ে, তারপর বারান্দার দিকে তাকিয়ে দেখে বেশ জোরে বাতাস বইছে। আজ বোধহয় জোরে করে বৃষ্টি হবে, কে জানে। তারপর দুধের গ্লাস হাতে তুলে নিয়ে বলল, শোয়ার আগে গরম দুধ খেলে ঘুম ভালো হয়। তোমার ঘুমের সমস্যা আছে? আয়না ট্রে হাতে মাথা নাড়িয়ে জানান দিল তার ঘুমের সমস্যা হয় না। সমুদ্র ঢকঢক করে সম্পূর্ণ দুধ খেয়ে ট্রেতে রেখে দেয় গ্লাস। আয়না যখন ট্রে টেবিলে রাখতে পা বাড়ায়, উনি বলে ওঠে, গরম দুধের সাথে আর একটা বিশেষ উপকারিতা আছে, যেটা রাতে বেশ কাজে আসে। আয়না বুঝলো না সমুদ্র কি বলছে। বারান্দার দরজা খোলা ছিল, হুড়হুড় করে বাতাস আসছিল। সেই সময় আকাশ ভেঙে বৃষ্টি নামার আওয়াজ পাওয়া যায়। সে এগিয়ে এসে দাঁড়ায় এবং বলল, আপনি ফ্রেশ হবেন না? না, সে কি, কেন? এক্সট্রা কোনো কাপড় আনা হয়নি। আয়না চটজলদি আলমারি থেকে একটা সাদা রঙের সুতির পাঞ্জাবি বের করে ওনার সামনে ধরল। সমুদ্র মনে হয় খুশিই হলো। সে হাত বাড়িয়ে কাপড় নিয়ে সোজা হাঁটা ধরে ওয়াশরুমের দিকে। সমুদ্র যখন বাথরুম থেকে বের হয় তখন বৃষ্টির বেগ এত বেড়ে গেছে যে রুমের ভেতরে বৃষ্টির পানি এসে ফ্লোর ভিজে যাচ্ছিল। সে বাধ্য হয়ে আয়নাকে বলে, বারান্দায় দরজা লাগিয়ে দিলে ভালো হয়। আয়না যেন ওনার এই কথায় সামান্য বিচলিত বোধ করলো, বোধহয় একটু ভয়ও পেল। তবুও বারান্দার দরজা লাগিয়ে ভেতরে আসে। এত অল্প মুহূর্তেই ওর শাড়ির আঁচলে পানি লেগে ভিজে ওঠে। সমুদ্রের চোখ এড়ালো না বিষয়টা। সে বলল, ফ্যানের সামনে বসো, বাতাসে ভেজা অংশ শুকিয়ে যাবে। আয়না বাধ্যমের ন্যায় সমুদ্রের পাশে এসে বসে পড়ল। হালকা ঠান্ডা ঠান্ডা লাগলো। বাতাসে চুলগুলো কিঞ্চিত ওড়াউড়ি শুরু করে। সে চুল সামলাতে ব্যস্ত হলে আঁচল ওড়ে, আবার আঁচল সামলাতে গেলে চুল বাতাসে নাচানাচি শুরু করে। কি এক মুসিবত! ওনার উপস্থিতি যেন আয়নাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। সব কিছুতেই এলোমেলো হয়ে যাচ্ছে। যা করতে যাচ্ছে সেটা করতে পারছে না। আয়নার ধারণা হলো সমুদ্র নিশ্চয়ই তাকে দেখে তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। মনে মনে ভাবছে মেয়েটা গুড ফর নাথিং। সমুদ্র নিজের হাত বাড়িয়ে ওর শাড়ির নরম আঁচলখানা মেলে ধরল। ফ্যানের বাতাসে আঁচল তিরতির করে নড়তে থাকে। নাকি আয়না কেঁপে উঠছে বোঝার উপায় নেই। সমুদ্র তখন ওর আঁচল সমেত ধরে বসে আছে। আয়না ভুলেও ওনার দিকে তাকাচ্ছে না। সমুদ্র তাকে উদ্দেশ্য করে বলল, তোমার দাদির কথা শোনা যাবে না। আয়না তার দিকে ভ্রু কুচকে তাকালো। সমুদ্র দুষ্টু হাসি দিয়ে বলে, তোমার কোলে এখনই পুত আনা যাবে না, নাহলে দেখা যাবে বাচ্চাকে ফিডার খাওয়াতে গিয়ে বাবু নিয়ে উল্টে পড়ে আছো। ওনার রসিকতাপূর্ণ বাক্যগুলো শ্রবণ মাত্রই আয়নার তখন অবস্থা নাজেহাল। শরম রাগের সংমিশ্রণে সে মুচড়ে ওঠে ভেতর ভেতর। মন চাইল এই রুম থেকে ওই বদমাশ লোকটা থেকে পালিয়ে যেতে। সামান্য ঝুঁকে সমুদ্র আসে তার দিকে। আয়নার ওইক্ষণে ভীষণ ভয় লাগা কাজ করে। তবে কি এখনই ওনার মতো লোককে না বলার সাহস নেই আয়নার মধ্যে। তার উপর উনি যতটা রাগী, যদি আয়নাকে তুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তুমি কি নার্ভাস হয়ে গেল নাকি? আয়না উত্তর দিতে পারে না। উনি ফের প্রশ্ন করে, কোনো কারণে ভয় পাচ্ছ?
আয়না মাথা নাড়িয়ে একবার না বলে পরক্ষণেই হ্যাঁ বলে, ফের না সূচক অর্থ প্রকাশ করে, আবার হ্যাঁ বোধক ইঙ্গিত দেয়। সমুদ্র ও মুখ উচ্চারণ করে বলে বুঝেছে। কাছাকাছি আসার ফলে সমুদ্র খেয়াল করে ওর মেহেদির রং বেশ গাঢ় হয়েছে, একদম গাঢ় খয়েরি। সে ভারী অবাক হলো, কালকেই না কেমন হালকা কমলা ছিল, আজ হুট করে কিভাবে এত গাঢ় রং আসলো। সে হাত বাড়িয়ে আয়নার দুহাত ধরে ফেলে, সঙ্গে সঙ্গে আয়না যেভাবে কেঁপে উঠল, সমুদ্রের মনে হতে থাকে খিচুনি রুগী দেখল সে। নিজের হাতে ওর হাতগুলো ধরে রেখে প্রশ্ন করলো, মেহেদির রং অনেক গাঢ় হয়েছে। এরপর আয়নার দুহাতের মেহেদির ঘ্রাণ নিল নাক দিয়ে, ফলে ওনার ঠোঁটের অল্প পরিসরে ছোঁয়া এসে আছড়ে পড়ে আয়নার তুলতুলে টুকটুকে মেহেদি পড়া হাতে। আয়নার কম্পিত শরীরের কার্যক্রম স্পর্শ না করেও টের পায় সমুদ্র। আয়নার ডান হাতের তালুতে একদম মাঝে সমুদ্রের নাম লেখা হয়েছে। সমুদ্র চোখের দিকে তাকিয়ে বলে, আসো শুয়ে পড়ো, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে খুব। আয়না উঠে আসতে ধরলে সমুদ্র প্রশ্ন করে, বেডের কোন সাইডে শো তুমি, কিনারে নাকি দেয়ালের দিকে? আয়না উত্তর দেয়, মাঝখানে। মাঝখানে কেন? মনে হয় কিনারে শুলে বেড থেকে পড়ে যাব। তুমি দেয়ালের দিকে শো তাহলে। আয়না উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট চালিয়ে দিল। সমুদ্র প্রশ্ন করে, ড্রিম লাইট কেন আবার? আয়না বেডে এসে বসে জবাব দিল, আমি অন্ধকারে শুই না তো, এই জন্যেই। সমুদ্র পড়ল বিরাট বিপাকে। এমনিতেই ব্রেকআপের পর থেকে তার তন্দ্রার সমস্যা, ঔষধ নিয়েও কখনো ঘুম পূরণ হয় না, তার উপর নতুন বিছানা, নতুন গন্ধ। ড্রিম লাইট জ্বলতে থাকলে চোখের পাতায় বন্ধ হবে কিনা সন্দেহ। তবে ড্রিম লাইট অফ করে দিতে বলল না সে। মেয়েটা এমনিতেই তাকে বাঘ সিংহ ভেবে ভীষণ ভয়ে আছে, চাপে আছে, আবার রুম অন্ধকার করতে বললে ভয়ে কেঁদে ফেলতেই পারে। আয়নার জন্য এটা অস্বাভাবিক কিছু হবে না। আয়না তাকে টপকে বেডের ওদিকে বসে পড়ে। সমুদ্র তার দিকে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। এরপর আয়নার দিকে ঘুরে বলে ওঠে, রিল্যাক্স, আমি চাই না কালকে সকালে তোমার জ্বর আসুক, সো কুল ডাউন, আরাম করে ঘুম দাও। আয়না মুহূর্তেই সে অপমান করার দিনটার কথা স্মরণ হলো। এই মানুষটা এত লজ্জাজনক কথা কিভাবে বিনা দ্বিধায় বলে ফেলে, মুখে কোনো লাগাম নেই, কিচ্ছুটি আটকায় না মুখে। আয়না সঙ্গে সঙ্গে ঘুরে ওদিকে মুখ করে শুয়ে পড়ে। ওনার দিকে ভুলেও আর তাকাবে না, ইচ্ছা করে তাকে অপদস্থ করে সব সময়। সমুদ্র সামান্য হাসলো, এরপর চোখ খোলা রেখে শুয়ে থাকে। রাত কয়টা বাজে খেয়াল নেই, তবে আয়নার ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে। একটু পর সে উঠে বসে। আয়না তখন ঘুমের ঘোরে এদিকে ঘুরে আসে। সমুদ্র উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বারান্দার মেঝেতে বৃষ্টির পানি পড়ে আছে। সে পা মারিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সঙ্গে সিগারেট নেই জন্য আফসোস হলো, সিগারেট খেতে পারলে একটু আরাম পাওয়া যেত। অনুভূতি কিছুটা বৃষ্টির মতো, বৃষ্টি থেমে গেলেও যেমনটা করে বৃষ্টির ফোঁটা রয়ে যায়, তেমনি অনুভূতি মেরে ফেললেও অবশিষ্ট কিছু স্মৃতি আজীবন রয়ে যায়। এমনই এক বৃষ্টিমুখর রাতে সে আর ইউষা নিউ ক্যালেস সিটিতে ঘুরতে গিয়েছিল। থোরাক্স কার্ড শেষ হওয়ার পর ঘুরতে বেরিয়েছে দুইজনে। তখন কেবল রিলেশনের একদম প্রথম মাখো মাখো প্রেম। সি বিচ ঘুরে ফিরে আসার পথে হঠাৎ বৃষ্টি পড়া আরম্ভ করলো। ইউষার শখ জাগলো ও বৃষ্টিতে ভিজবে। সমুদ্র আবার ইউষার সব ধরনের শখ খুব শখ নিয়ে পূরণ করত। তারা যাওয়ার পথের বাস থেকে নেমে বৃষ্টিতে ভেজে, একদম কোনো চিন্তা ছাড়া, লোকে কি বলবে এসব কিছু না ভেবে দুজনে একসঙ্গে বৃষ্টিতে ভিজলো, লাফালাফি হাসাহাসি করলো। এরপর সমুদ্র হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজও করলো। তখন অবশ্য বয়সে ছোট ছিল, কেবল ফার্স্ট ইয়ারে ছিল, তাও প্রথম প্রেম। পাগলামির মাত্রা বেশি ছিল। সে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলো। ভেজা পা নিয়ে রুমে ফিরে আসে এবং বেডে বসতেই দেখে আয়না ঘুমের ঘরে একদম বেডের মাঝে এসে ঘুমাচ্ছে। সমুদ্র একটু চেপে এসে আয়নার একদম কাছাকাছি শুয়ে খুব অধিকার বোধ থেকে আয়নার শাড়ির ভাঁজ কিঞ্চিত সরিয়ে ওর পেটে হাত গুজে দেয়। আয়না গভীর ঘুমেও নড়ে ওঠে। ওর শাড়ি একদম এলোমেলো হয়ে আছে। সমুদ্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। সেন্টার টেবিলে ওর বন্ধ ফোন পড়ে থাকে। ড্রিম লাইটের আলোয় খেয়াল হলো আয়নার চোখের কাছটায় একটা চোখের পাপড়ি অযত্নে পড়ে আছে। সে আস্তে করে পাপড়িটা সরিয়ে দিল। ফুলের বিছানায় একদমই ঘুম আসছিল না, তবে আয়নার ঘুম দেখে সেও চোখ বন্ধ করে। সমুদ্রের ঘুম ভাঙে আয়নার ডাকাডাকি শব্দে। আর কত ঘুমাবেন? সমুদ্র ঘুমু চোখে বলে, বাসর রাত পুরোটা ঘুমাই কাটিয়ে সকালে চেঁচামেচি করছো কেন? ঘুম থেকে উঠতেই এমন কথা আর তোপে পড়ে আয়না ফের লজ্জা পায়। এমনিতেই নিজের গায়ে কারো উপস্থিতি লক্ষ্য করে আজ দ্রুত ঘুম ভাঙে। চোখ খুলতেই নিজের শরীরে ওনার পুরুষালী হাতের ছোঁয়া পেতে আয়না চমকে উঠে বসে। আবার পর মুহূর্তে বেশ সরমবোধ করলো। সে নিজেই মাঝখানে একদম সমুদ্রের গায়ের কাছে ঘুমের ঘোরে চলে এসেছে, সে খেয়াল ছিল না। সমুদ্র উঠে বসে বলল, জট্টর আসেনি তো, রাইট? আয়না উঠে দাঁড়িয়ে রুম ত্যাগ করে। সমুদ্র মনে মনে নিজের বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। নাস্তা সেরেই বের হয়ে পড়বে। সে যখন নাস্তার টেবিলে আসে তখন সবাই যেন তার জন্য অপেক্ষা করছিল। দাদি তাকে খেতে দিল। আয়নাও নাস্তা করছিল। দাদি জিজ্ঞাসা করে,
বাবা, তুমি কি কি খেতে পছন্দ করো? আয়নাও কান খাড়া করে শোনার চেষ্টা চালায়। সে ধরে নেয় সমুদ্রের অনেক নামি দামি খাবার পছন্দ। একে তো অস্ট্রেলিয়ায় থাকতো, তার উপর বড় লোকের একমাত্র ছেলে। সমুদ্র বলে ওঠে, দেশি খাবার ভালো লাগে, যেমন কচুর লতি দিয়ে চিংড়ি, শুটকি ভর্তা, আলু ভর্তা, লাল শাক, করলা ভাজি সহ সব ধরনের দেশি খাবার পছন্দ। আয়নার চোখ কপালে উঠে যায়। দাদি তার উত্তর শুনে খুব খুশি হলেন। প্রশ্ন করলেন, বাবা, সবুজ কচুর ডাল খাও তো? জি, আলু ভর্তার সঙ্গে দারুণ লাগে। সকালের নাস্তা সেরে রুমে এসে সমুদ্র মানিব্যাগ পকেটে নেয়। তখন আয়না প্রশ্ন করে, কোথাও যাচ্ছেন? সমুদ্র শুধালো, বাসায় যাচ্ছি আয়না। এখনই? যেতে হবে। শোনো, ফোন দিলে ফোন ধরবা, আর অফিসে আসবে তাও রেগুলার আসে। আয়নার একদমই ওনার দেওয়া বিদায় পছন্দ হলো না। ভীষণ মন ভার হলো। কি দরকার এত জলদি যাওয়ার? কালকেই বিয়ে হলো, আজকেই কেন দূরত্ব? তবে মুখে কিছু বলল না। একটু পরই সমুদ্রকে তার রুমে ফিরে আসতে দেখা গেল। ওনাকে দেখা মাত্রই আয়নার মন ভালো হয়ে যায়। সমুদ্র বলে ওঠে, যেতে দিল না, তোমার বাড়ির লোকজন আমাকে আটকে রাখছে। আয়নার ওনার কথা শুনে খুব আনন্দ লাগলো। ভালো হয়েছে। নতুন বিয়ে করে আপনাকে কেন এত জলদি বাড়ি যেতে হবে? বউ রেখে বাসায় যাওয়ার তারা কেন? সমুদ্র দুবার সারা রুম পায়চারি করলো। এরপর আয়নার কাছে ফিরে এসে বলল, আমার বাসায় সবাই সন্ধ্যায় আসবে, ডিনার করে তারপর যাব। আচ্ছা, এতক্ষণ সময় কিভাবে পার করব? জানি না তো। এক কাজ করো, গুগলে সার্চ দিয়ে দেখো নবদম্পতিরা কিভাবে সময় কাটায়। হারি আপ। আয়নাও সরল মনে গুগলে সার্চ দিল এবং সঙ্গে সঙ্গে যেসব আর্টিকেল আসলো তাও ছবিসহ ওগুলো চোখের সামনে আসা মাত্রই আয়নার লজ্জায় চোখে মুখের অবস্থা করুন। ওনার মাথা চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করলো। সমুদ্রর অবস্থা দেখে শব্দ করে প্রথমবার হাসলো। আয়না এই প্রথম ওনাকে হাসতে দেখলো। বিকেলের দিকে আয়নাদের বাসা জমজমাট হলো। সমুদ্রের বাসার সকলে এলো। ইশরাক রহমান, মিসেস রোদেল এবং পিউ এসেছে। সঙ্গে স্পেশাল মেহমান হয়ে ইভানা ও তার ছেলে এসেছে। হইহুল্লো করতে করতে ডিনার শেষ করে সবাই আঁকতে দেওয়া গিফট খুলতে বসলো। সমুদ্রকে আয়নার পাশে বসিয়ে দেওয়া হলো। সমুদ্রের পরনে গত রাতে সফেদ পাঞ্জাবিটাই রয়ে গেছে। ওর হাবভাব দেখে বোঝাই যাচ্ছে নতুন জামাই। আয়নাও আজ শাড়ি পরেই আছে। একে একে সব গিফট আনপ্যাক করা হচ্ছিল। মেয়ে পক্ষের আয়োজিত অনুষ্ঠান বিধায় বেশিরভাগ উপহার দেখা যাচ্ছিল ঢালাওভাবে কনেকে উদ্দেশ্য করেই দেওয়া। শাড়ি, জুয়েলারি বক্স, কত কি যে পেয়েছে উপহারে। সমুদ্র মুখ ফসকে বলেই দিল, বিয়েতে সবচেয়ে লাভ আয়নারই হলো, সব গিফট তো ওর জন্যই। ইভানা আন্টি কথাটা শুনতে পেয়ে বলে ওঠে, কি যে বলিস না, এইসব তো সমুদ্র তোর বাগিরই উপহার। সমুদ্র খুব বিরক্ত ভরা চাহনি নিয়ে শাড়িগুলোর দিকে তাকায়। আন্টির মাথা খারাপ হয়ে গেছে। না হলে কোনোদিনও বলতো যে শাড়ি নাকি সমুদ্রের ভাগের উপহার। ইভানা আন্টি সমুদ্রের অভিব্যক্তি দেখে হেসে বলল, বিশ্বাস করলি না? দাঁড়া বেটা, তোকে দেখাই। এরপর পাশে থাকা একটা ব্লেন্ডারের প্যাকেট ইশারা করে বলে, এই ব্লেন্ডারে আয়না জুস বানিয়ে তোকেই খাওয়াবে, তাই না? সমুদ্র চোখ ছোট ছোট করে আয়নার দিকে তাকালো। আয়না একবার ওর দিকে তাকায়নি। এতে সমুদ্রের ইগো হার্ট হলো। বাসায় গেস্ট আসার পর সমুদ্র দুবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কেন জানি আয়না ইতিউতি নানান উসিলায় তাকে ইগনোর করে আত্মীয়দের সঙ্গে বিজি ছিল। তার থেকে এখন ওর কাছে আত্মীয়রাই বড় হয়ে গেল। এদিকে ইভানা আন্টি থেমে নেই। তিনি আরেকটা চায়ের কাপের সেট দেখিয়ে বলে, চা বানিয়ে তোকেই তো খাওয়াবে এই কাপগুলো দিয়ে। তাহলে বল, এইসব উপহার কার কাছে বেশি আসছে? ওই বেড কভারে তুই ঘুমাবি, তারপর এই যে এত শাড়ি, জুয়েলারি, এসব তোর বউই তো পরবে। হেয়ার ড্রায়ার দিয়ে তোর বউই তো চুল শুকাবে। সব প্রফিট তো তোর বাগেই গেল। সমুদ্রের ব্যবসায়ী মন অঙ্ক কষে জানান দিল, আসলে উপহারগুলো দিয়ে তারই ফায়দা হলো। সংসারে অন্তত 1 বছর আর কিছু কেনা লাগবে না। একদম যাওয়ার আগবেলায় আয়না তার দিকে তাকিয়েছিল। সন্ধ্যা থেকে ওর বুনন করা দূরত্বে সমুদ্র একবারও ওর পানে তাকালো না, বরং সবার আগে দরজা পেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আয়নার দাদা ভাই বলে ওঠে, ডাক্তার সাহেব ভালো থেকো, আগামীকাল আসবে না? আয়নার দাদার প্রশ্নে সমুদ্র নিজেই সকলের সামনে বেশ হতবিহ্বল হলো। মানে কালকে আবার কেন সে বাসায় আসবে? এক রাতে এসে আয়নার এত বড় দিওয়ানা হয়ে যায়নি যে প্রতিদিন এসে এসে ওর বদনখানি দেখে যাওয়াই লাগবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় টের পায় আয়না তার দিকে জবাবের অপেক্ষায় অপেক্ষারত। সে জবাবে বলে, কাল থেকে অফিস আমার। আর একটা শব্দ বেশি বলে না। ভাবখানা এমন যেন বাড়িতে একটা শব্দ বললে শখানেক ইউরো জরিমানা দিতে হয়। ইশরাক রহমান সকলের কাছ থেকে বিদায় জানালেন।
তবে ওই সময় আয়নার ভারী মন খারাপ হয়। সমুদ্র কি পারত না একবার ওর কাছ থেকে বিদায় নিতে, সুন্দর করে কিছু মিষ্টি মিষ্টি কথা বলতে? ওনার এত কিসের ভাব, অহংকার অনেক? আয়না মন খারাপকে পুঁজি করে নিজের ঘরে ঢুকে পড়ে। পরদিন সকাল থেকে সমুদ্র অফিস যাওয়া শুরু করলো। ওর মধ্যে যেন কোনো পরিবর্তন নেই। ছেলেটা এত কিভাবে অপরিবর্তিত রয়ে গেল? বিয়ের পর সব ছেলেদের মধ্যেই পরিবর্তন আসে। সকালবেলা মিসেস রোদেলা নাস্তার টেবিলে বসেছিলেন। আজ পিউ সমুদ্র একসঙ্গে খেতে আসে, দুজনাই বের হবে। পিউ কলেজে যাবে একটা কাজে, ওকে সমুদ্র ড্রপ করে অফিসে যাবে। সমুদ্র টেবিলে বসে। মিসেস রোদেলা বলে ওঠে, আজকে থেকেই অফিস যেতে হবে? আজ বোমাকে নিয়ে ঘুর, তোকে দেখে বোঝাই যাচ্ছে না তোর বিয়ে হয়েছে। ধ্যাত। সমুদ্র কিঞ্চিত হাসলো। বিয়ে হলে আবারও বোঝা যায় নাকি? সে মাকে উদ্দেশ্য করে বলে, বিয়ে হয়েছে জন্য কি এখন বউয়ের গলা ঝুলে থাকতে হবে? ঠিক তাই, আমি তো ভেবেছি তুই বোমার বাড়ি থেকে আসতেই চাইবে না। সমুদ্র ফোঁস করে শ্বাস ফেলল। তার বাড়ির মানুষজন পাগল এক প্রকার, একদম আয়নার মতো। পিউকে ড্রপ করে অফিস আসার পর হঠাৎ তার কেমন যেন আজব অনুভূতি হতে থাকে। মনে হচ্ছে অফিসের সবাই জেনে গেছে তার বিয়ে হয়েছে। সমুদ্র বাবাকে একটা শর্ত দিয়ে বিয়েতে রাজি হয়েছে। শর্তটা হলো আগ হওয়ার সময় অফিস বা প্রফেশনাল লাইফের কেউ যেন না জানে বিয়ে হচ্ছে। পরে সময় সুযোগ মতো জানানো যাবে। কাজেই পারিবারিক পরিসরে বিয়ে হওয়ায় অফিসের কেউ জানে না। সে স্বাভাবিক থাকার প্রচেষ্টা চালালো বেজায়, কিন্তু কোথায় জানি সবকিছুই অন্যরকম লাগে তার। মন খচখচ করে বড্ড। দুইবার আয়নার ডেস্কের সামনে গিয়ে দেখে এসেছে ডেস্ক আজ খালি। ও নিশ্চয়ই আজ আসবে না। কেন যে মেয়েটা এত অ্যাবসেন্ট থাকে, অসহ্য। লাঞ্চ ব্রেকে সমুদ্র একটু বাইরে গেল। এমনি ছটফট লাগছিল বিধায় গলির পেছনে দাঁড়িয়ে টঙের দোকানে চা খেয়ে সিগারেট ধরালো। সিগারেট শেষ করে অলস পায়ে অফিসে ফেরত আসে। তখন 2টা বাজছিল। পার্ট টাইম জুনিয়ররা 2টো বাজে অফিসে আসে। সমুদ্রের মনে হলো যদি আজ আয়নাও ওদের সঙ্গে আসে তবে একবার চোখের দেখাটা অন্তত হবে। এসব ভেবে সে ঘুরে ঘুরে আয়নার ডেস্কের সামনে দিয়ে নিজের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোনো কিছু মনে মনে ভাবলে সেরকমটাই যদি ঘটে তবে সাময়িক একটা খুশি লাগে। সমুদ্র সাময়িকভাবে খুশি হলো। আয়না ওর ডেস্কে বসে ওয়ান টাইম কাপে কফি খাচ্ছে। আজও সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, সঙ্গে চুনরির লাল ওড়না। ওর মধ্যে নববধূ ভাব হয়েছে। লাল ওড়নাটার জন্যে আজও মাথায় কাপড় দিয়ে এসেছে। সমুদ্র ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ইচ্ছে করে ফোন হাতে নিয়ে আয়নার ডেস্ক ক্রস করলো। সাধারণত জুনিয়ররা তাকে দেখলে কুশল বিনিময় করে সালাম দেয়। তাদের অফিসের রুলস আছে। অফিসের কারোর সাথে সাক্ষাৎ হলে সুন্দর করে ফর্মালিটি মেনটেন করতে হবে। সমুদ্র আশায় ছিল আয়না তাকে গুড নুন উইশ করবে, কিন্তু বিধিবাম আয়না যেন তাকে দেখলই না। একদম কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কফিতে চুমুক দিতে লাগে, যেন সমুদ্রের কোনো অস্তিত্বই নেই। সমুদ্রের রাগ হলো। আসছে উনি, এমন ভাব যেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মাইক্রোসফট উদ্ধার করছে। আহা, এসব চুনোপুটি বাচ্চা সিএস ইঞ্জিনিয়ার ভাব দেখলে হাসি পায়। একবার বাগে পাই তোমাকে, তখন বাসার রান্নাঘরে সাইনবোর্ড লাগানো হবে যেখানে বড় অক্ষর লেখা থাকবে, এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা ভাত রান্না করা হয়। সমুদ্র কেবিনে গিয়ে বসে পড়ে। প্রতি সপ্তাহের যে কোনো ডেটে জুনিয়র ইন্টার্নদের নিয়ে তার কেবিনে একটা গোল মিটিং বসে, ডিসকাশন হয়। পরবর্তী সপ্তাহের কাজের প্ল্যান করা হয়। এরপর কফি কুকিজ খাওয়ানো হয়। সমুদ্র আজকে সবাইকে তার কেবিনে ডাকলো 3টার দিকে। তখন 2:30 বাজছিল। সে ঘড়ির দিকে চেয়ে থেকে বলল, মিসেস আয়না, স্বামীকে ইগনোর করলেন, কিন্তু বসকে কিভাবে ইগনোর করবেন? জলদি আসুন, আই এম ওয়েটিং ফর ইউ। 3টার দিকে সবাই এসে উপস্থিত হলো। আয়না সবার পরে আসলো। তখন ওর মাথায় কাপড় দেওয়া। সমুদ্র এবার ফাইল চেক করছিল। আয়নার বেলায় সে নিজে থেকেই বলল, স্যার এক জায়গায় ভুল হয়েছে। সমুদ্র যেন এমন কিছুই শুনতে চায়। সে বলে ওঠে, মিস আয়না, আপনি প্লিজ এরপর থেকে জাস্ট বলবেন কোনগুলো ঠিক করেছেন। আমি বুঝে নেব বাকিগুলোতে ভুল আছে, সংশোধন প্রয়োজন। সজল ভাই সহ টুম্পা আপু হাসলো। এরপর সজল ভাই বলল, আয়না তো জুনিয়র, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। বোঝাই যাচ্ছে আয়না বেশ খেপে গেছে। টপ করে ওর মাথা থেকে ওড়না পড়ে যায়। সমুদ্রের মন চাইল এক্ষুনি গিয়ে তার মাথায় আলতো করে ওড়না জড়িয়ে দিয়ে আসতে। সমুদ্র যেদিন প্রথম এই প্রোগ্রামটার জন্য আয়নার সিবি পায়, ওর সেমিস্টার ছিল 2:2। দেখা মাত্রই রিজেক্ট করে দেয়, কারণ সে ফ্রেশ গ্র্যাজুয়েট আর 4th ইয়ারের স্টুডেন্ট নিতে চাচ্ছিল। কানাডিয়ান এক কোম্পানির স্পন্সরশিপে তারা এই ইন্টার্ন পার্ট টাইম প্রোগ্রামের ব্যবস্থা করেছে। অল্প বেতন, লিমিটেড আওয়ার বেস্ট জব, 6 মাস ট্রেনিং সহ কাজ করবে, একটা সার্টিফিকেটও পাবে। কিন্তু ইশরাক রহমানের স্পেশাল রেফারেন্সে আয়না এই প্রোগ্রামে সিলেক্টেড হয়। সমুদ্র তখনও জানতো না আয়নাই সেই মেয়ে। এখন বুঝে আয়না আসলে বৌমা কোটায় এই অফিসে আছে। না, মেয়েটা মেধাবী, ঢাবিতে সিএসসি পড়ে, বেশ ব্রিলিয়ান্ট। সমুদ্রের ধ্যান ভাঙলো আয়নার ডাকে। আয়না কঠিন গলায় বলে, স্যার আমাকে 20 মিনিট দিন, আমি কারেকশন করে নিচ্ছি। সমুদ্র বলে, আপনি বসুন, আমি দেখছি। আর সজল ভাই বাকিদের কাজ ঠিক আছে,
আপনারা যেতে পারেন, কফি খান, রিফ্রেশ হন। সবাই মনের আনন্দে বের হলে ওদের অনুসরণ করে আয়নাও বের হতে গেলে সমুদ্র এক প্রকার ধরফড়িয়ে উঠে বলল, আরে আরে তুমি কেন যাচ্ছ? চুপচাপ বসো বলছে। আয়নার সঙ্গে সঙ্গে বসে পড়ে। সমুদ্র টুম্পাকে উদ্দেশ্য করে বলে, 2 কাপ কফির অর্ডার দিয়ে দিতে পারবেন? আর আয়না আমার সঙ্গে 5টার দিকে মিটিং অ্যাটেন্ড করবে। ওকে স্যার। টুম্পা আপু যাওয়ার আগে আয়নার দিকে সুন্দর করে হেসে চলে যায়। আয়না একা কেবিনে রয়ে যায়। ও মন খারাপ করে বলে, ইচ্ছে করে আমাকে আটকে রেখেছেন তাই না? সমুদ্র বলল, আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? উফ। সমুদ্র উঠে দাঁড়িয়ে তার দিকে হাঁটা ধরে। সে বেশ ঘাবড়ে যায়। লোকটার মতিগতি ঠিক নেই, কিছু যদি করে। কিন্তু সমুদ্র তাকে ক্রস করে হেঁটে যাওয়ার সময় মাথার ওড়নাটা আলতো করে তুলে দেয়। সে নড়ে চড়ে ওনার যাওয়ার পানে তাকায়। উনি ওয়াশরুমে ঢুকলো। আয়না ভেবেই কুল পাচ্ছে না কেন সমুদ্র অফিসের সবাইকে তাদের বিয়ের কথা হাইড করলো। আয়না বিয়ের পরের দিন বাবার মুখে শুনেছে যে তাদের বিয়ের খবর অফিসে এখনো কেউ জানে না। তখন থেকে সমুদ্রের উপর একটা চাপা অভিমান কাজ করছে। তাকে সবার সামনে পরিচিত দিতে অসুবিধা কেন, তার দ্বিধা কেন? দরকারও নেই ওনার বউ হওয়ার পরিচয়ের। আয়নার নিজেরই শক্ত পরিচয় আছে। সে নিজে যখন ইঞ্জিনিয়ার, আর নতুন করে ওনার পরিচয় লাগবে না। ওই ডাক্তার কি পারবে তার মতো ইঞ্জিনিয়ার হতে? সমুদ্র কেন জানি কফি খেলো না। আয়নাও সেজন্য আর কফি মুখে নিল না। তারা দুইজন মিটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। আজ ড্রাইভার সঙ্গে আছে, পেছনের সিটে বসে আছে দুজন। সমুদ্র হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে। আয়নার তা দেখে ভারী মায়া হলো। সে শুধালো, আপনার মাথা ব্যথা করছে? সমুদ্র চোখ বন্ধ রেখেই জবাব দেয়, না, রাতে ঘুম হয়নি। কেন? বউ ছিল না সেই জন্য। বিয়ের পর বউ না থাকলে ছেলেদের রাতে ঘুম হয় না। আয়নার কি যে মেজাজ খারাপ হলো। বেটা বিয়ে করেই বাসায় যাওয়ার জন্য অস্থির হচ্ছিলি, তার উপর 2 রাতই হলো কেবল। এতেই উনি বউ বিবাহ বিশেষজ্ঞ হয়ে গেল। সে আরো বাজিয়ে দেখতে চাইলো, বলে উঠে, তাহলে বউ থাকলে ভালো ঘুম হয়? সমুদ্র এবার চোখ খুলে হেলান দেওয়া থেকে উঠে পিঠ সোজা করে বসতে বসতে বলল, ধুর, কিছু বলেন না মিস আয়না। বউ সঙ্গে থাকলে তো আরো ঘুমই হয় না, রাত জাগা লাগে। বাক্য দুটো শোনা মাত্র আয়না টসটসে গাল দুটোয় রক্তিম আভা ফুটে উঠল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে মনে মনে ভাবে, এলো কোনো দিনই শুধরাবে বলে মনে হয় না। 2 দিন ইতিমধ্যে অতিক্রম হয়ে গেল। সমুদ্র সেদিন লাঞ্চ ব্রেকের পর গুরুত্বপূর্ণ মিটিংয়ে বিজি ছিল। তখন 3:15 বাজে। আজকে আয়নার অফিসে আসার কথা ছিল না। এই 2 দিনের মধ্যে তাদের ফোনেও কোনো কথাবার্তা হয়নি। কোথায় যেন একটা পুরো দেয়াল হানা দিচ্ছে তাদের সম্পর্কে। মিটিংয়ের মাঝে আয়নার নাম্বার থেকে কল আসে। সমুদ্র মনে মনে ভীষণ শান্তি পায়। মেলিগো স্যাটিসফাই হয় তার। সে ফোনটা ধরল না, আর কল আসলোও না। আরও আধা ঘন্টা মিটিং চলমান রইল। এরপর আলিয়ার নাম্বার থেকে কল আসে। সে ভ্রুকুচকে তাকায়। আলিয়ার তো কল দেওয়ার কথা না। আয়নার কিছু হলো না তো? সে দিক বেদিক ভুলে কল ধরল, ব্যস্ত মিটিংয়ের মাঝে। আলিয়া ওপাশ থেকে ভরাক্রান্ত গলায় বলল, ভাইয়া, একটা বিরাট বিপদ হয়ে গেছে। আপা নাক ফোরালো, এরপরে নাক ফুল পড়তে গিয়ে রক্ত বের হয়েছে অনেক, নাক ফুলেও গেছে। আপার ভীষণ ব্যথা হচ্ছে। ব্যথায় আপা কান্না করে বাসা উল্টে ফেলেছে। আপনি এসে একটু আপার ব্যথা কমিয়ে দিন। সমুদ্র আলিয়ার কথায় কি বুঝলো কে জানে। সেই প্রান্ত থেকে বলে, নাকে ফুল পড়ছে কেন? তোমার আপা নাকে ফুল পড়লো নাকি? গোলাপ ফুল কেন পড়বে? নাক ফুল ভাইয়া, নাক ফুল। কানে ফুটো করলে যেমন কানের দুল পড়ে, তেমনি নাক ফোরালে নাকের ফুল পড়ে। সমুদ্র এবার বুঝলো। সে বলে উঠে, নাক ফুলে গেছে? পেন খুব হচ্ছে? আচ্ছা, আমি আসছি, একটু ওয়েট করো। সমুদ্রের একদম খেয়াল ছিল না সে মিটিং রুমে বসে আছে। আয়না ব্যথা পেয়েছে শুনে অতি উত্তেজনায় জোরে কথা বলছিল। আস্তে কথা বলার কথা মনে ছিল না। তাদের মধ্যে রুমে উপস্থিত থাকা একজন মহিলা বলে ওঠে, নাক ফুরাইতে গিয়ে ব্যথা হয় অনেক। তা কে নাক ফুরালো মিস্টার সাদবিন? কার জন্য এত ব্যাকুলতা? প্রেমিকা সে? সমুদ্র ভেবে পায় না কি জবাব দিবে ওনাকে। অফিসে তো বিবাহের বিষয়টা গোপন রেখেছে। পরক্ষণে বিজ্ঞানের একটা অদ্ভুত মজার থিওরি খেয়াল আসে। তা হলো সকল খাড়ি খারক, কিন্তু সকল খারক খার নয়। বিজ্ঞানের সঙ্গে সে রিলেট করলো। সকল বউই প্রেমিকা, কিন্তু সকল প্রেমিকা বউ নয়। তাহলে যুক্তি অনুযায়ী আয়না তো তার এক ধরনের প্রেমিকাই, বউ প্রেমিকা। সে প্রফুল্ল চিত্তে উত্তর দিল, ইয়েস। সমুদ্র যখন আয়নাদের বাসায় বেল বাজাচ্ছিল তখন সঙ্গে সঙ্গে আলিয়া গেট খুলে দিল। আলিয়ার চেহারায় দুঃখী দুঃখী ভাব। সমুদ্র ভেতরে প্রবেশ করে প্রথম যে কথাটা বলল তা হলো, তোমার আপা কোথায়? আপা রুমে শুয়ে কান্না করছিল ব্যথার জন্য, ভয়ে। এক প্রকার লুকিয়ে আপনাকে কল দিলাম। লুকিয়ে কেন? আপা মানা করেছে, বলল আপনার আশা লাগবে না।
ব্যস্ত মানুষ আপনি। সমুদ্র বিরক্তিতে চ বর্ণ উচ্চারণ করে। একে 2 দিন ধরে ফোনে কথা হয় না, হোয়াটসঅ্যাপে একবার মেসেজে রিপ্লাই দিয়েছে, এরপর উধাও তিনি। এখন ম্যাডাম বাকি সবকিছু তাকে না জানিয়ে আগ বাড়িয়ে একা একা সব করে নিতে চাচ্ছে। সে আয়নার রুমের দিকে পা বাড়ালো। একবার ভাবলো নক করে ঢুকবে, ভদ্রতা সূচক, কিন্তু পরে ভাবলো মোটেও না, যে অবস্থায় থাকুক তার কাছে ম্যাটার করে না। সমুদ্র বিনা নক করে দরজা খুলে ঢুকে পড়ে। আয়না তখন বিছানায় শুয়ে কাতরাচ্ছিল, চোখ ভেজা। সমুদ্রকে দেখা মাত্রই পিলে চমকে ওঠে। নিশ্চয়ই তাকে এই অবেলায় আশা করেনি। আয়না উঠে বসলো। সমুদ্র বলে উঠে, হুট করে বিনা নোটিশে নাক ফুরোতে গেল কেন? আয়না মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দাদি বলল। বাক্যটা শেষ না করে চুপ বনে যায়। সমুদ্র তাগিদ দিয়ে বলে, বাক্য অসম্পূর্ণ রাখলে কেন? কি বলেছেন উনি? আয়না মুখ ফুলিয়ে বলে ওঠে, নাক ফুল পড়লে স্বামীর মঙ্গল হয়। তাই ভাবলে আমার একটু কল্যাণ হোক। এই বাড়তি মঙ্গলটুকু করে খুব উপকার করলে। আয়না ফের মুখ ঘুরিয়ে নিতে চাইলে সমুদ্র তার থুতনি ধরে মুখ তার দিকে সোজাসুজি এনে থমকালো। বেশ মনোযোগ দিয়ে আয়নার নাকের ফুল দেখলো, চকচক করছে, কিন্তু পাশ দিয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ওর চোখে জল দেখে রাগ উঠল। আগ বাড়িয়ে নিজেকে ব্যথা দেওয়ার দরকার কি ছিল? সে নাকের যে পাশটায় নাকফুল পড়া সেদিকে বেশ জোরে মুখ গোল করে ফু দিল, তারপর একটু সরে এসে বেডে বসে পড়ল। নাকের কাজ নিঃশ্বাস নেওয়া। তুমি আকবার এতে নাকফুল পড়তে গেলে ঝামেলা বাড়লো তো? আয়নার ওই সময় আরেকটা বার সমুদ্রের উপর ভীষণ অভিমান জন্মালো। সে এত কষ্ট করে ওনার জন্য নাক ফোরানোর ব্যথা সহ্য করলো, আর উনি এসেই বলছে ঝামেলা বাড়ালো। সমুদ্র তার চোখের পানে তাকিয়ে শুধালো, আমার জন্য এতটা কষ্ট করলে? না, আমার এমনিতেই ইচ্ছে ছিল, নাকফুল পরে বেশি মানায় আমাকে। সমুদ্র এক পলক তাকে অবলোকন করে বলে, তোমার নাক তো বোঝা, শুধু শুধু ছোট নাকে ফুল দেওয়ার দরকার ছিল? আগে কেন ফুল হয়নি তবে? বিয়ের 3 দিন পর? ওয়াই? আয়না উত্তর দিল না। ব্যথা করছে না। সমুদ্র পকেট থেকে মেডিসিন বের করে এরপর বলে, আসার পথে মেডিসিন নিয়ে এসেছে, ওষুধ খাও, ব্যথা কমতে থাকবে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। লাগবে না, নো থ্যাঙ্কস। লাগবে কিনা সেটা আমি পরে বুঝবো। সমুদ্রের কণ্ঠে কেমন কঠোরতার আভাস মেলে। আয়না ধপ করে শুয়ে পড়ে বেডে। তখনই আয়নার দাদি আর হালিমা বুয়া আসলো। হালিমা বুয়া বলে ওঠে, জামাইবাবু, আপামনি কিন্তু সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি, না খাওয়া একদম। সে কি খায়নি কেন? সেটা তো আমি কইতে পারি না। সমুদ্র আয়নার পানে তাকালো, এরপর বলে ওঠে, খাবার প্লেটে তুলেন, এখন খাবে। আয়নার দাদির মুখে দুশ্চিন্তার ছাপ। সে বলে ওঠে, আয়ু বাবু, এটা কি হয়ে গেল? হুজুকে নাক ফোরানো ঠিক হলো না, নাকের ব্যথায় মেয়েটা খেতে পারছে না। হালিমা বুয়া খাবার আনলেও আয়না খেতে চাচ্ছে না। সমুদ্র প্রশ্ন করে, না খাওয়ার রিজন কি? আয়না মনে মনে বলে, না খাওয়ার রিজন হচ্ছে অভিমান। কিন্তু আপনি তো রোবট মানব, ওসব আপনার ঘিলুতে স্টোরেজ করা নাই। 2 দিন ধরে দেখা নাই, সাক্ষাৎ নাই, এখন আসছে জিজ্ঞেস করতে খাচ্ছ না কেন? যত সব। কিন্তু মুখে বলে, নাকে ব্যথা, সেই জন্য খাবো না। নাক দিয়ে তোর খাচ্ছ না, খাবে মুখ দিয়ে, নাকি মুখেও ব্যথা? আয়নার এত মেজাজ খারাপ হলো, তার মন চাইলো সমুদ্রের মাথায় খাওয়ার প্লেটটা দিয়ে বাড়ি মারতে। তাও না পারলে ওই অভদ্র লোককেই নাক দিয়ে খাওয়াতে পারলে শান্তি পেত। সবার জোরাজোরিতে সে 2 লোকমা খেলো, এর বেশি মুখেই নিল না। না পারতে 7 দিনের কোর্সটার প্রথম ডোজের ঔষধ আয়নার হাতে দিল। আয়না ওষুধ খেয়ে ঘোষণা দিল সে ঘুমাবে। মূলত সমুদ্রকে ইগনোর করতে চাইছে। সে ঘুমালে উনি নিশ্চয়ই চলে যাবে, আর যে ব্যস্ত মানুষ নিশ্চয়ই একটু পর কোনো মিটিং আছে। একে একে সকলে রুম ত্যাগ করলো। তাদের দুজনকে একাকিত্ব সময় দিতে চাইল। সমুদ্র একাই রুমে ওর সাথে থেকে যায়। সে বিছানায় এসে আয়নার পাশে শুয়ে পড়ে। আয়না ভেবেছিল সবাই চলে গেছে। সে তৎক্ষণাৎ চোখ খুলে প্রশ্ন করে, আপনি অন্য কাউকে ভুলেও আশা করো না। গেলেন না কেন? সমুদ্র বলে ওঠে, আমার মঙ্গল কামনা করতে গিয়ে তোমার এই বেহাল দশা। তোমার এই অবস্থায় রেখে যাওয়া মোটেও মানবিক হবে না। আফটার অল আমার জন্যই তেমন দশা হলো। আয়না মনে মনে বলে, আপনি তো মানুষের জাতি না, বলেন মোটেও রোবট হবে না। সে ঘুরে অন্যদিকে শুয়ে থাকে। সমুদ্র আয়নার এহেন কাণ্ডের কোনো উৎস খুঁজে পায় না। দীর্ঘ 6 বছর ইউষার সঙ্গে ইনভলভ ছিল সে। মেয়ে সঙ্গীর আচরণ পরিচিত তার। আগে কখনো এমন আজব আচরণ দেখেনি। আয়নাকে বুঝতে তার মাথার জট পেকে যাচ্ছে। মেয়ের আচার আচরণে বিশাল ঘাপলা আছে, সমীকরণ মিলানো যায় না। সমুদ্র ফোন হাতে নিয়ে টুম্পা আপুকে কল দিয়ে আয়নার সামনে কথা বলতে থাকে। সে বলল, আপু, আজ অফিসের যাবতীয় কাজ আপনি দেখেন, কাল থেকে আমি আবার শুরু করব। না পারলে রেখে দেন, পোস্টপন্ড করে রাখেন। আয়না ওপাশ থেকে সবটাই শুনল। ওনার আবার কি হলো? এত দরদ উতলাচ্ছে কেন? তবে সে প্রতিক্রিয়া দেখায় না, খামোশ থাকে। সমুদ্র উঠে বারান্দায় যায়। তারপর একটু পর এসে বলল, আধা ঘন্টার বেশি হলো, ব্যথা কমেছে?
আয়না চোখ খোলা। সে শুয়ে আছে কিন্তু জবাব দিল না। এতে সমুদ্রের কি যে রাগ উঠল, নিজেকে সে দমাতে পারল না। সোজা গিয়ে আয়নার ডান বাহু চেপে ধরে ওকে এক প্রকার হ্যাচকা টান দিয়ে উঠে বসালো। তারপর বলল, সমস্যা কি তোমার? এমন করছো কেন? কেমন করছি? সমুদ্রের এতে যেন রাগ চক্রবৃদ্ধি হারে বাড়ল। সে আরো শক্ত করে ওর বাহু চেপে ধরে বলে, মজা নিচ্ছ তো আমার সঙ্গে? সমস্যা কি তোমার? এত আজব ব্যবহার কেন করো? হোয়াটস রং উইথ ইউ? আয়না তখন সমুদ্রের কথা শোনাচ্ছে। অন্য হাত দিয়ে বাঁধন খোলায় বেশি গুরুত্ব দিল। কোনো মেয়ের থেকে ইগনোর কিংবা কিঞ্চিত অপমান কেন যেন সমুদ্রের আগে থেকে একদম পছন্দ না। কিন্তু আয়না একের পর এক আঘাত হানছে। সে তখনও ব্যস্ত সমুদ্রের হাত তার বাহু থেকে সরাতে। প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। তবে সে সফল হলো না। না ঠিক যেমন করে কোনো পিপিলিকা কাঠের শক্ত খণ্ড সরাবার বৃথা চেষ্টা করে, সমুদ্র গমগমে গলায় বলে, আমি ধরেছি জন্য আমি ছটফটানে? অন্য কারো স্পর্শ পেলে শান্ত থাকতে? সমুদ্রের করা প্রশ্ন যেন তীরের মতো ছুটে এসে খণ্ড দ্বিখণ্ড করে আয়নার কোমল মনে। বড্ড দৈত্যকার আকৃতির রাগ এসে পাখা ঝাপটায়। সমুদ্র তার কোমরে অন্য হাত রেখে শক্ত করে পেঁচিয়ে ধরে বলে, ইগনোর করো কোন সাহসে? আয়না যেন তখন ফ্রিজড হয়ে যায়। ওনার এত কাছে আসায় সে ধাতস্থ হতে সময় দেয়। সব এলোমেলো লাগলো, মাথা ঝিম ধরে আসে। আয়নাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে, আমি কিন্তু চলে যাব। সঙ্গে সঙ্গে আয়না নড়ে চড়ে উঠল। এরপর বলে, না। কেন? কথা বলবে না, আবার যেতে দিবে না? মেয়ে মানুষ সামলানো বড় মুশকিল দিয়েছে। এত মুড সুইং কেন? আয়না সরে আসতে চাইলে সে আরো নিবিড়ভাবে তাকে খুব কাছাকাছি আবদ্ধ করে বলে, কাছে ভিড়তে দাও না, দূরেও না। যাবো কোন দিকে? আয়না বিরক্ত হয়ে বলে, প্লিজ ছাড়েন। কি ছাড়বো? আয়না তার এহেন প্রশ্নে বোকা বনে যায়। সে আমতা আমতা করে বলে, হাত। জাস্ট হাত ধরাতে এত রিয়েক্ট করছো? আরো কিছু ধরলে যে কি শুরু করে দিবে? প্লিজ চুপ। আয়না তার কানে অন্য হাতটা চেপে ধরে যেন সমুদ্রের বলা অভদ্র কথা শোনা না লাগে। সমুদ্র তাকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা আর জ্বালাবো না। সেদিন আকাশ মেঘলা ছিল বটে, অবশ্য অক্টোবরের বৃষ্টি বেশ উপভোগ্য সমুদ্রের কাছে। তখনও 8টাও বাজেনি। এর মধ্যে আয়নার জ্বর এসে গেল। সমুদ্র বুঝলো না ব্যথা কি বেশি ছিল যে জ্বর চলে আসবে। ওর কপালে হাত রাখতে মৃদু কেঁপে ওঠে আয়না। এরপর চোখ মেলে ওর দিকে তাকিয়ে বলে, কেমন ডক্টর আপনি? জ্বর ঠিক করে দেন জলদি, 2 মিনিটের মধ্যে। সমুদ্র তার কাছে বসে কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি অনেক লাকি। মানুষ ফ্যামিলি ডক্টর পায়, আর তুমি পেয়েছো পার্সোনাল ডক্টর। আয়নার চোখ বন্ধ ছিল। সে চোখ খুলে সমুদ্রের দিকে তাকায়। দুজনের দৃষ্টি একে অপরের দিকে। সমুদ্র বলে, কি খাবি তুমি? আয়না খানিক ভেবে বলল, কিটক্যাট। সমুদ্রের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। এরপর থেমে থেমে শুধায়, জ্বরের মধ্যে চকলেট চাই? আয়না বাধ্য বালিকার মতো মাথা দুলিয়ে বলল, জ্বর হলে 2টা চক খেতে হয়, তাহলে জ্বর পালায়। সে দুটো চক কি? চকলেট আর চোখ। ডাক্তার হওয়া সত্ত্বেও এত জরুরি তথ্য সমুদ্রের জানা ছিল না। সে বলে ওঠে, ইঞ্জিনিয়ার যখন বলেছে ঠিকই বলেছে। আমার কিটক্যাট দেন এবার। আপাতত দ্বিতীয় চটাই দেই। আয়না বুঝি তখন জ্বরের ঘোরে ভুলভাল বকছিল। সমুদ্রের কথায় বোধ হলো। সে মাথা ঘুরিয়ে না ইঙ্গিত করে বলে, চকলেট আগে। সমুদ্র উঠে দাঁড়িয়ে রুমের বাইরে গেল। রাত 8টায় শ্বশুরবাড়ি থেকে বের হবে বউয়ের জন্য চকলেট কিনতে। জীবনে এত থ্রিলিং কর্ম করেনি এর আগে। বাসা থেকে বের হওয়ার আগেই ফাহাদ সাহেবের সঙ্গে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, সমুদ্র কোথায় যাও? আজ এখানেই থাকবে কিন্তু তুমি। রাতে আয়োজন করা হচ্ছে, এছাড়া আয়নার শরীর ভালো না। সমুদ্র নিজে থেকেই আজ থাকতে চাচ্ছিল। ফাহাদ সাহেব বলায় তার জন্য সুবিধাই হলো। সে বলে, গাড়িতে একটা জরুরি ফাইল রেখে এসছে, ওটা আনতে যাচ্ছে। ফাইল নেওয়ার বাহানায় সে পকেটে করে 2টো বড় কিটক্যাট নিয়ে ফিরে আসে। আসার পথে ফাহাদ সাহেবের সঙ্গে পুনরায় দেখা। উনি আরেকবার জিজ্ঞাসা করলো, তোমার ফাইল কোথায় বাবা? সমুদ্র কি জবাবে বলবে? আদৌ কোনো ফাইল নেওয়ার কথাই না। সে তবুও বলে, প্রয়োজনীয়টা সঙ্গে আনেনি আঙ্কেল। ফাহাদ সাহেব ভ্রু কুঁচকে বলে, আঙ্কেল? সমুদ্র খানিকটা দমে যায়। শ্বশুরকে বাবা ডাকতে বেশ আনকমফোর্টেবল ফিল করছে সে। তিনি বলেন, বাবা বলে ডাকবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। হালিমা বুয়া স্যুপ এনে সমুদ্রকে দিল। সমুদ্রই স্যুপ বানাতে বলেছিল আয়নার জন্যে। সে স্যুপ হাতে রুমে ঢুকে। তখনও আয়নার জ্বর ছিল। সমুদ্র এক প্রকার জোর করে স্যুপ মুখে তুলে দেয়। আয়না মাথা নাড়িয়ে বলে, খাবো না আমি। কেন? আমি রোবটের হাতে কিচ্ছু খাই না। রোবট কই পেলে? আপনি? সমুদ্র বহু কষ্টে রাগ সংবরণ করলো। পিউ তাকে বলেছিল রাগটা দমিয়ে রাখতে, স্পেশালি ভাবির সামনে। ওর ধারণা ভাইয়ার রাগ দেখলে ভাবি ভুলেও শ্বশুর বাড়িতে পা মারাবে না। অসুস্থ ভেবে সে অনেক শান্ত গলায় বলে, স্যুপটা না খেলে চকলেটগুলো ফেলে দেবো কিন্তু।
আপনার কি মনে হয় আমি চকলেটে লোভ করি? তাহলে কি দ্বিতীয় চটার লোভ আছে? সে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। আয়না দ্রুত স্যুপ খেয়ে নিয়ে বলে, প্লিজ অসভ্য কথা বলবেন না। আহা, বানি ছুড়ে নিজে সেটা মুখে বলে আমি অসভ্য? আয়না বিছানায় শুয়ে পড়ে। জ্বর মনে হয় আরো বাড়ছে তার। সমুদ্র কিটক্যাটগুলো তার সামনে রেখে দিল। আয়না জ্বর গায়ে নিয়ে উঠে বসে চকলেট খুলল। সে আয়েসি ভঙ্গিমায় চকলেট খেতে থাকে। এরপর আয়না চকলেট তার সামনে এগিয়ে দিয়ে খাওয়ার অফার দিল। সমুদ্র শেষ কবে চকলেট খেয়েছে মনেই পড়ে না। চকলেট বলে যে খাওয়ার কোনো জিনিস আছে মাঝে মাঝে মনেই থাকে না। কিন্তু আয়না অফার করায় সে না করলো না। ওর হাত থেকে চকলেট খাওয়ার বড় শখ জাগলো। ওর হাত থেকে চকলেট মুখে অল্প পুড়ে নেয় সে। তারপর রাত সমুদ্র তার স্বভাবত খোলস ভেঙে হঠাৎ নিয়ম ভঙ্গ করলো। সে খুব মোলায়েম ছোঁয়ায় আয়নার বাম গালটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়না চোখ মুখ খিচে বন্ধ করে। সমুদ্রের ঠোঁটে বেশ উত্তাপের আভাস মেলে। তার ঠোঁট যেন গরম হয়ে ওঠে। সে মিহি গলায় বলে, দেখো এবারে জ্বর দ্রুত সেরে যাবে। আয়না মাথা নাড়িয়ে না বোধক অর্থ প্রকাশ করলো। সমুদ্র প্রশ্ন করে, না। আয়নার তখন অনেক জ্বর, 101 ডিগ্রি পার হবে হয়তো। সে সমুদ্রের গলা জড়িয়ে ধরে বলে, এমন হালকাতে হবে না। আমার সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড লিপে করে, আর আপনি হাজবেন্ড হয়ে হালকা চুমু দিলেন, এতে কিচ্ছু হবে না। সমুদ্র সবটা শুনলো না। সে চোখ বড় বড় করে তাকায়। মেয়েটাকে যতটা ইনোসেন্ট বাচ্চা ভেবেছে মোটেও তা না, ভীষণ পাকনা। সে অবশ্য জ্বরে অনেকের মাথা আওলায়। আয়না তো স্বভাবতই তার ছিঁড়া। জ্বর মাথায় বোধহয় মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। সমুদ্র বিজ্ঞ গলায় বলে, চুমুর আবার ওজন আছে যে হালকা ভারী হবে? এতেই যেন সমুদ্র বিপদে সাগরে পড়ে গেল। আয়না জ্বর গায়ে নিয়ে বায়না ধরল সে ভারী চুমু খাবে, যে চুমু 150 কেজি ভারী। সেই কিস্তার চায়। এমন পাগলের পাল্লায় পড়তে হবে জানলে ভুলেও ওই বাক্য মুখে আনত না সে। কিন্তু আয়না এত পরিমাণ নাছোড়বান্দার দুষ্টু, সমুদ্রের কোনো কথাই শুনে না। রাতের ঔষধও নিবে না, বরং বাবাকে গিয়ে নাকি তার ব্যাপারে কমপ্লেন করবে। এমন বক্তব্য দিয়ে বেড থেকে আয়না উঠে বসতে চাইলে দ্রুত সে আয়নাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আয়নাকে একদম নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। চিন্তা করতে লাগলো কিভাবে এই পাগলকে শান্ত রাখবে। পরে বুদ্ধি আটলো। ওর নিজেকে কেমন শেয়ালের মতো ধুরন্ধর চালাক মনে হলো। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং ভাষায় সোজা করতে হবে, এছাড়া উপায় কোথায়? সে বলে ওঠে, শোনো না, চুমু আসলে ওজনের মতো, বুঝলাম? নিউটন এককে হিসেব নিকেশ করা হয়, আর ওজন তো পরিবর্তনশীল। আমি তোমাকে যে কিসটা দিলাম ওটা পৃথিবীতে হালকা হলেও মঙ্গলে অভিকর্ষ ত্বরণের জন্য মান অনেক বেড়ে যাচ্ছে। সো আলটিমেটলি তোমাকে আমি ভারী চুমুই দিয়েছি। আয়না তখন ওর বুকের সঙ্গে লেপ্টে শুয়েছিল। ঘুম ঘুম সুরে বলে, সত্যি? ইয়েস। তারপর সমুদ্রের কি যেন হলো। সে আবার খুব শক্ত করে প্রগাঢ়ভাবে আয়নার গালে ঠোঁট ছোঁয়ায়। আদৌ 150 কেজি ভারী চুমু কি না সে জানে না, তবে নিজেও এমনকি সে চায়, অন্তত ওয়ান ইন লাইফ টাইম। তারপর সমুদ্রের কি যেন হলো। সে আবারও খুব শক্ত করে প্রগাঢ়ভাবে আয়নার গালে ঠোঁট ছোঁয়ায়। আদৌ 150 কেজি ভারী চুমু কি সে জানে না, তবে নিজেও এমনকি সে চায়, অন্তত ওয়ান ইন লাইফ টাইম। আয়না ওই সময় বড্ড ঝামেলা করছিল। নড়াচড়া, অস্থিরতা সব মিলে একাকার। ওকে চুপটি করে শুইয়ে রাখা মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে কঠিনতম কর্ম। নিশ্চয়ই জ্বরে কষ্ট হচ্ছে। সমুদ্র কপালে হাত দিল ওর। সে কি ভালো রকমের জ্বর এসেছে। কপালে ঠান্ডা পানি জলপট্টি দিলে আরাম পাবে ভেবে ও যখন উঠতে যাবে, আয়না তখন ওর বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়েছিল। সমুদ্রকে উঠতে দেয় না, শার্ট খামচে ধরে। সমুদ্র বলল, তোমার তো একদম জ্বরে বেহাল দশা, গা পুড়ে যাচ্ছে। আয়না ওর এই কথায় হাসলো বেশ। সমুদ্র তাজ্জব বনে যায়। জ্বর হলে মানুষ হাসে এই প্রথম দেখলো। আয়না মুখ ফুলিয়ে বলে, আপনি না কিছু বুঝেন না। তুমি বুঝো? ওদের চলবে। এবার ছাড়ো আমার শার্ট। আয়না ওনার শার্ট তো ছাড়লই না, বরং একটা পাগলামো করে বসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এটাকে প্রেমের জ্বর বলে, জানেন? না তো, আজই শুনলাম। ধুর, ভালো লাগে না। সমুদ্র উঠে চলে যায়। কেন যেন তার এসব আর ভালো লাগছিল না। দ্রুত টাওয়েলের শেষ অংশ ভিজিয়ে এনে আয়নার হাত পা কপাল মুছে দিল। প্রায় আধা ঘন্টা কপালে জলপট্টি দিতে ওর গায়ের টেম্পারেচার কমিয়ে আসে। ঘুমিয়ে পড়েও। কিন্তু সমুদ্রের চোখে ঘুম থাকে না। সে কিছুক্ষণ বহু চেষ্টা করেও ঘুমাতে পারে না। কিছুক্ষণ আয়নার মাথায় হাত বুলায় যেন আরাম পায়ও। পরের দিন সকাল 7টার দিকে আয়নার ঘুম ছুটে যায়। গরম লাগছিল বেজায়। সে চোখ খুলতেই নিজের পাশে একটা জলজান্ত পুরুষকে শুয়ে থাকতে দেখে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। চোখ বড় বড় হয়ে আসে তার। সমুদ্র জাগ্রতই ছিল। সে দ্রুত উঠে বসে জিজ্ঞাসা করে, কি হলো? আয়নার যেন ধ্যান ভাঙলো। ধাতস্থ হতে সময় নেয়। সে ছোট্ট করে জবাব দেয়, ও। সমুদ্রের ওর কাণ্ড কারখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে শুধালো, বাই এনি চান্স ভুলে গেছিল নাকি নিজের বিয়ের কথা?
আয়নার তখন কি যে লজ্জা লাগলো, সে জোর গলায় অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি জোরেই বলে, না। ছোড়ের মায়ের বড় গলা। আয়না ঠায় বসে থাকে। সমুদ্র তার দিকে ঝুঁকে বসে এসে কপালে হাত রেখে উষ্ণতা যাচাই করে, এরপর বলে, তবে কি প্রেমময় জ্বর সারাতে পেরেছে? আয়না চোখ গোল গোল করে তাকায়। সমুদ্র যেন ওকে আরো বাগে পায়। কাল বহুত জ্বালিয়েছে, আজকে একটু হলেও শোধ তুলতে হবে। সে বলে ওঠে, ভারী চুমা এখন দিব নাকি পরে? আয়না প্রথম দফায় ভ্রু কুচকে তাকায়, এরপর ক্ষণে ক্ষণে খেয়াল হতেই ওর চোখ মুখ দেখার মতো অবস্থা। লাজের বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সমুদ্র বালিশে হেলান দিয়ে বলে, মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলে কেন? না মানে আমি করি না জন্য তোমার অনেক দুঃখ, এখন আমি করতে চাচ্ছি, মুখ সরিয়ে নিচ্ছ। শাট আপ। ওয়াই? আয়না বিছানা ছেড়ে উঠে গেলে সমুদ্র বলে, কফি বানায় আনো, সারা রাত ঘুমাই নেই। সে কি, কেন? যা পাগলামো করেছিলে, আমার জায়গা অন্য কেউ সব শুনলে লজ্জায় কেবল মাথা গেল, সম্পূর্ণ ঘাড় সমেত কল্লা কাটে যেত। আয়না অবশ্য সবটা খেয়ালও নেই, তবে যা যা স্মরণ আছে ওতেই ওই লোকের সামনে আর থাকতে ইচ্ছা করছে না। আয়না সাফাই গিয়ে বলে, জ্বর হলে আমি একটু আবল তাবল বলি, সেজন্য সরি। শুধু জ্বর নাকি প্রেমের জ্বর? আয়না তৎক্ষণাৎ বেড থেকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সমুদ্রের মুখের উপর ছুঁড়ে মারে। সমুদ্র বিছানায় হাসতে হাসতে গড়িয়ে পড়ার উপক্রম। সকালে নাস্তার টেবিলে ফাহাদ সাহেব আয়নাকে নিজের পাশে বসালেন এবং আয়নার পাশে সমুদ্রের জায়গা হলো। আলিয়া তখনও ঘুমে। ফাহাদ সাহেব বলেন, সমুদ্র বাবা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? দেখছই তো অফিসে থাকি, তোমাকে সময় দিতে পারছি না। সমুদ্র বলে, না না আঙ্কেল, সবাই আমার অনেক খেয়াল রাখছে, প্লিজ ব্যতিব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছে। সমুদ্র আর ফাহাদ সাহেব একসঙ্গে অফিসের উদ্দেশ্যে বের হবেন। সমুদ্র আয়নার রুমে গিয়ে শার্ট ইন করতে লাগলো। আয়না রুমে আসতে সে ওর দিকে এক দৃষ্টিতে তাকালো, এরপর পকেট থেকে একটা প্যাকেট বের করে ওর হাতে গুজে দিয়ে বলল, এটা রাখো। কি এতে? খুলে দেখে নিও। আয়নাকে আর কিছু বলার সুযোগ দিল না, রুম ছেড়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আয়না রুমে বসে প্যাকেট খুলতেই হতভম্ব হয়ে যায়। ছোট্ট হীরার একটা নাকফুল, একদম রেগুলার সাইজের জন্য ছোট সাইজের, কিন্তু ডিজাইনটা বেশ। সে মনে মনে অনেক খুশি হলো। সেদিন একদম রাতে সমুদ্রের কল আসে। আয়না তখন বসে বসে কে ড্রামা দেখছিল। খুবই রোমান্টিক একটা এপিসোডের বেস্ট সিন চলছে। এর মধ্যেই কলটা এলো। সে রিসিভ করতেই সমুদ্র বলে ওঠে, কি করছিলে? ড্রামা দেখছিলাম। ভাবলাম পড়ছো। না মানে এখন তো সামনে এক্সাম নেই। এক্সাম না থাকলে পড়ো না। আয়না বুঝে পায় না এমন রাতের বেলা পড়াশোনা নিয়ে কেন তদারকি করছেন উনি। সমুদ্র এবার নিজে থেকে বলল, কালকে এক জায়গায় যাচ্ছি আমরা, বিকেলের আগেই ধরো 4টার মধ্যে রেডি থাকবো, আমি এসে নিয়ে যাব। কোথায় যাচ্ছি? ভয় পেতে হবে না, নট ইন হেল। উফ, কারো বাসায় নাকি এমনি কোথাও? গেলে জানতে পারবে, এত অস্থির হয় না। আয়নার সে রাতে উত্তেজনায় ঘুম আসেনি ঠিকঠাক। পরদিন সকালে ভার্সিটির একটা ক্লাস ছিল, সেটা মিস দিল। অবশ্য ভার্সিটির ক্লাস মিস দেওয়ার রেকর্ড নেই তেমন তার। সে তার সেকশনে সিআর, তবু আজ অকারণে ভার্সিটি গেল না। দুপুর থেকে কি পড়বে না এটাই সিদ্ধান্ত নিতে পারছিল না। সমুদ্র কোথায় নিয়ে যাবে তা অন্তত বলে দিলে ভালো হতো। পরবর্তীতে একটা মেরুন রঙের সালোয়ার কামিজ জড়ালো গায়ে। কেন যেন এই জামাটা আজ পরতে মন চাচ্ছিল। এরপর চুল বাঁধতে বসলো। আগে কোনোদিনও সে সাজ সরঞ্জামে এত সময় দেয়নি। ইদানিং কি যে হচ্ছে তার সঙ্গে সুন্দর করে সাজতে মন চায়। 3:30টার মধ্যে সাজা শেষ করে হালিমা খালার সাহায্যে সমুদ্রের দেওয়া নাকফুল পরে, ব্যথাও পায় বেশ। তারপর দাদি সরিষার তেলের সঙ্গে রসুন কালো জিরা গরম করে তার নাকে মালিশ করে কয়েক মিনিট। ঠিক 4টা বাজে সমুদ্রের কল আসে। ফোন ধরতেই বলে, নিচে আসো জলদি। রেডি তো, তাই না? মানে তোমরা মেয়ে মানুষ সাজতে বসলে তো আবার ঘড়ির কাঁটা মারো না। আয়না বলে ওঠে, আসছি। সে স্যান্ডেল পায়ে দিয়ে দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির গ্লাসে টোকা মারতে সমুদ্র বেরিয়ে এসে দরজা খুলে দেয়। আয়না সিটে বসলো। সমুদ্র দুপল থমকালো। ওকে আজ একটু বেশি অন্যরকম সুন্দর লাগছে কি? কোনো কারণে অতিরিক্ত রূপবতী নাকি চোখের ভ্রম? আয়না খোলা গ্লাসের দিকে ঝুঁকে এসে বলে, কি হলো? সমুদ্রের ধ্যান ভঙ্গ হয়। সে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। মাথায় ঘুরপাক খেতে থাকে আয়নাকে কেন আজ অন্যান্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আয়না বলে, কোথায় যাচ্ছি আমরা? নারায়ণগঞ্জ। কি এত দূর? দূরে কোথায়, ড্রাইভিং ডিস্টেন্স 1.5 ঘন্টা মাত্র। আয়নাকে বড় বিচলিত দেখালো। নিশ্চয়ই গন্ডির রেঞ্জ তার বাড়ির আশেপাশে, রেঞ্জের বাইরে যাওয়ার পারমিশন পায়নি কখনো। সে বলে ওঠে, তোমার 2 অভিভাবকই জানে যে তুমি নারায়ণগঞ্জ যাচ্ছ, তাহলে অসুবিধা কি? 2 জন অভিভাবক কে কে? আমি আর তোমার আব্বু। আপনি অভিভাবক? আলবাত।
আয়নার যেন দুশ্চিন্তা তো বোঝায়নি। জীবনে প্রথম সে নারায়ণগঞ্জ যাচ্ছে, প্রস্তুতিও নেই কোনো। ভেবেছিল ধানমন্ডি বা গুলশানের কোথাও যাচ্ছে, কিন্তু এতদূর নিয়ে আসবে ভাবতে পারেনি। পানির বোতল থেকে পানি নিয়ে খায় সে, এরপর হেলান দিল। সমুদ্র প্রশ্ন করে, খারাপ লাগছে? না তো। ভালো তো মনে হয় না লাগছে। আয়না হেলান দিয়ে থেকেই বলল, লাগছে। জানালা খুলে দিলে প্রাকৃতিক বাতাস পেলে আরো ভালো লাগবে। সমুদ্র এসি অফ করে দিয়ে জানালা খুলে দিল। ওয়েদার খুব সুন্দর। আজ বিকেলের দিকে রোদ কমে গেছে। হাই স্পিডে গাড়ি চলছে, হু হু করে বাতাস ঢুকছে, কেমন আরাম লাগতে থাকে। 15 মিনিটের অন্তর ঢাকা ছেড়ে তারা এগিয়ে যেতে লাগে গন্তব্যস্থলে। জ্যাম আজকে কম কেন জানি, খুব একটা সময় অপচয় হচ্ছে না। রাস্তার দুই ধারে বেশ কিছু রেস্তোরাঁ চোখে পড়ে। সমুদ্রের নজর যায় আয়নার উপর। বেচারা ফের অস্থিরতা কাজ করছে, হাতে হাত মোচড়ামুচড়ি করছে। আধা ঘন্টায় সম্পূর্ণ পানির বোতল শেষ করে ফেলেছে। মুখ ফুটে বললেই পারে ওয়াশরুমে যাবে। সমুদ্র আনমনে হাসে। সমুদ্র বলে, কোথাও গাড়ি থামিয়ে ফ্রেশ হয়ে চা খাই। আয়না যেন এহেন প্রস্তাবে খুশি হয়ে যায়, চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায়। সে বলে ওঠে, এই সামনের দোকানটা থামান। সমুদ্র কিঞ্চিত হাসলো। আগে এদিকে এতটা খাবারের দোকান ছিল না, তবে আজকাল অনেক রেস্তোরাঁ খুলেছে। তারা দোকানের সামনে গাড়ি পার্ক করে। ভেতরে মানুষজন আছে গুটি কয়েক। আয়নাকে নিয়ে টেবিলে বসতেই মেনু কার্ড দিয়ে গেল, কিন্তু আয়নার চোখ গেল দোকানের পাশ ঘেঁষে বড় কালো কড়াইয়ে তেলে ভাজা বেগুনি পেঁয়াজুর দিকে। তার মোটেও নুডলস শর্মা খাওয়ার ইচ্ছা নেই। ওই তো গরম গরম পেঁয়াজু আর আলুর চপ চাই তার। সে দোকানের ছোট ছেলেটাকে বলে ওঠে, ওই ভাজা পোড়াগুলো আনেন, আর 2 কাপ চা, মালাই চা, বেশি করে শর্ট দিবে কেমন? সমুদ্র অবাক চোখে তার দিকে তাকায়। আয়না তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। আসতে আসতে 2 প্লেট ছোট ছোট পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি দিয়ে গেল। আয়না ছোট ছোট ফু দিয়ে মজা করে পেঁয়াজু খেলো, তাকেও বার কয়েক সাধলো। সমুদ্রের ধারণা ছিল সব রাস্তার দোকানের সস্তা, তাও ভাজা পোড়া খুব বাজে হয় খেতে। কিন্তু ওর জোড়াজোড়িতে মুখে দেওয়ার পর ধারণা পাল্টে যায়। ভাজা পোড়াও যে এত সুস্বাদু হয় তার একদম অজানা ছিল। সে খাওয়ার ফাঁকে আয়নাকে 2 বার দেখে নিল, কি মজা করে খাচ্ছে। ওর খাওয়া দেখেই তার খেতে মন চাইলো আরো। চা দিয়ে যাওয়ার পর সমুদ্র বলে, চল বাইরে দাঁড়িয়ে চা খাই খোলা বাতাসে। আয়নার যেন প্রস্তাবখানা ভারী মনে ধরে। সে কাপ হাতে বাইরে চলে যায়। সমুদ্র নিজেও যখন আসে তখন বিকেলের শেষ ভাগ। রোদের ছিটে ফোঁটা নেই বললেই চলে। আয়না তাকে উদ্দেশ্য করে বলে, ওরা যদি ভাবে আমরা বিল না দিয়ে ভেগে যাব, বিল চোর ভাববে কি? তা কেন ভাববে, বিল তো দিবই। আয়না চায়ের কাপে চুমুক দিল। সমুদ্রের খেয়াল হলো নাকে তার দেওয়া হীরার নাকফুল জলজল করছে। এতক্ষণ সময় লাগলো কেন তার এটা পর্যবেক্ষণ করতে? আশেপাশে কোথাও বোধ করি কাশবন আছে। বাতাসের তোপে কাশবন থেকে কাশফুলের ক্ষুদ্র কণাসমূহ উড়াউড়ি করতে করতে এদিকেও পৌঁছে গেছে। ওগুলো দেখতে একদম সাদা প্রজাপতির মতন, কেমন বেখেয়ালিভাবে উড়াউড়ি করছে। কাশফুলগুলোর মতো যদি মনের দোয়ার খুলে বহুদূর, অনেক দূরে বেদনাগুচ্ছ উড়ে যেত। বাতাস বইছে, রিকশার ক্রিংকিং আওয়াজ কানে ভাসছে। আয়নার চুলের খোপা খুলে যায়। এলোমেলো চুলগুলো বাতাসে আরো এলোমেলো হলো। কোথা থেকে যেন পেঁজা তুলোর মতো নরম কাশফুল এসে আয়নার চুলে আটকা পড়ে। সমুদ্র চোখ সরাতে পারে না ওর দিক থেকে। আয়না বলে, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। আই লাইক ইট সো মাচ। আজ তোমায় খুব সুন্দর লাগছে। আয়না যেন এহেন প্রশংসায় খুশিতে আটখানা হলো। আবেগে অতিরিক্ত পর্যায়ে আপ্লুত হয়ে সমুদ্রের পকেট ধরে টানাটানি করে বলে, তাই? সমুদ্র এমন টানাটানির তোপ সামলাতে না পেরে একটু ঝুঁকে পড়ে এরপর বলে, এর জন্য তার ছেলেদের বেশি প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় দিলেই মাথায় উঠে নাচানাচি করে। আয়না চোখ গরম করে বলল, তার ছিঁড়া? আপনি আমায় তার ছিঁড়া বললেন? তো রাস্তায় কি এইভাবে কারো শার্ট ধরে টানাটানি করে দেখেছো কখনো? অত সব খেয়াল ছিল না যেন ভুলে। তার ছেলেদেরই আশেপাশে খেয়াল থাকে না। আয়নার ভীষণ রাগ হলো। সে অতিরিক্ত খুশি না হয়ে একটু শার্ট ধরে টানি মেরেছে। এতে এতবার তাকে তার ছিঁড়া বলে হেনস্থ করা লাগবে? আরে টান মারার ফলে শার্ট তো আর খুলে পড়েনি। সে রাগী চেহারা নিয়ে শব্দ করে গাড়ির উপর চায়ের কাপ রেখে বলল, আমি চললাম। সমুদ্র যখন চায়ে শেষ চুমুক দিচ্ছিল ওর কথা শুনে লাফিয়ে উঠে বলে, কই? ঢাকায়, আমার বাসায়। আমি আপনার সঙ্গে আর যাচ্ছি না মিস্টার সাব্বিন, আপনি একাই যান। সমুদ্র ভ্যাবাচাকা খেয়ে গেল। এরপর কেবল জিজ্ঞাসা করলো, কিন্তু ঢাকা যাবে কিভাবে? এইতেই আয়না আরো খেপে গেল। সে হাত উঠে একটা বাস থামালো। এদিকটায় বাস যাতায়াত করে অনেক। বাসও সঙ্গে সঙ্গে থেমে যায় যাত্রী নেওয়ার আশায়। সমুদ্র ঘটনা বোঝার আগেই যা হওয়ার ঘটে যাচ্ছে। আয়না দ্রুত পায়ে বাসে উঠে যাচ্ছে। তাও যদি বাসটা ঢাকাগামী হতো দুশ্চিন্তার কারণ ছিল না, ঢাকা গিয়েই পৌঁছাবে। কিন্তু এই বাস ঢাকা বিমুখী, কোন দিকে যাবে তাও লেখা আছে, কিন্তু ম্যাডামের ওসব পড়ার টাইম কোথায়? সমুদ্র এক প্রকার দৌড়ে আয়নাকে বাস থেকে নামালো। এতে কন্ট্রাক্টর বেশ রেগে যায়। বিরক্ত হয়ে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বলল, আমার বউ ভুলে ভুল বাসে উঠে গেছে, দেখেনি কোন দিকে যাবে।
বাংলাদেশের লোকাল বাসের কন্ট্রাক্টরদের চেহারা সবসময় একটা বিরক্তি ভাব লেগে থাকে। ওনারা মনে হয় পৃথিবীর সব কিছুর উপরই ভীষণ রকম বিরক্ত থাকে। লোকটা বলল, হেতিরে সামলাতে পারেন না তো মাঝ রাস্তায় আনছেন কেন? ওস্তাদ আগে নেন। বাস সাই সাই করে তাদের রেখে চলে গেল। সমুদ্র মনে মনে বলে, হেতিরে সামলাতে তো জান বেরিয়ে যাচ্ছে। এরপর আয়নাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ভিল মিটিয়ে সোজা গাড়ি টান মারে। গাড়ি একদম গন্তব্যে এসে থামে। ঢাকা শহর থেকে দূরে নিরিবিলি স্থানে একটা বাংলো টাইপ বাসা, একদম সিনেমায় দেখানো ফার্ম হাউস যেন। আয়না এত সুন্দর বাসা দেখে খুশি হয়ে জিজ্ঞাসা করে, এটা কার ফার্ম হাউস? শায়লা আন্টির। উত্তর শোনা মাত্র আয়নার মুখ থেকে খুশি কর্পূরের ন্যায় গায়েব হয়ে যায়। বাড়িটা কিছুটা পুরনো আমলের ধাঁচে তৈরি করা, কোথায় যেন একটা রাজকীয় ভাব বিদ্যমান, কিন্তু সহজেই ধরা যায় না ঠিক কোথায় রাজকীয় ভাব। একতলা বাসাটার বাউন্ডারির পাশ ঘেঁষে পরপর 3টে তাল গাছ। তারা প্রবেশ করতেই একটা শালিকুড়ে এসে দেয়ালে বসে কিচিরমিচির করে ডাক পারে। সমুদ্র বাউন্ডারির ভিতর গাড়ি রেখে দরজায় কড়া বাজায়। 30 সেকেন্ডের মধ্যেই দরজা খোলার শব্দ কানে আসে। আয়না মুখ ভোতা করে রেখেছে। যদি জানতো নারায়ণগঞ্জ তারা শায়লা চৌধুরীর ফার্ম হাউসে আসবে তাহলে রাজিই হতো না। তবু মনে প্রশ্ন রয়ে যায়, সমুদ্র কিভাবে শায়লা আন্টিকে চেনে? সে চেনে কারণটা বিশাল বিস্তৃত, কিন্তু সমুদ্র চিনে কিভাবে? নানা চিন্তারা একে একে মাথায় জট পাকিয়ে ফেলে। অমন সময় শায়লার কণ্ঠস্বর শোনা যায়, কি হলো আয়ু, ভেতরে আসো। আয়নার ধ্যান ভঙ্গ হলো। ইতিমধ্যেই সমুদ্র ভেতরে প্রবেশ করেছে। সে এক পা এগুতেই শায়লা সুন্দর করে হাসি দিল। সে প্রত্যুত্তরে নিশ্চুপ থাকে। সমুদ্রের পানিয়ে তাকে বোঝা যাচ্ছেও বেশ সহজে পরিবেশে। আরাম করে বেতের সোফাটায় পা এলিয়ে দিয়েছে। ড্রাইভিং করে বোধহয় কিঞ্চিত ক্লান্ত। আয়না এসে দাঁড়িয়ে থাকে। সমুদ্র একবার তার দিকে তাকায় এবং ইশারায় বসতে বলে, কিন্তু আয়না যে কোনো ভাবনায় ছিল তা খেয়াল করে না। কারো হ্যাচকা টানে ও সম্মোহন ফিরে। মুহূর্তে সে সমুদ্রের পাশে নিজেকে আবিষ্কার করলো। তাদের মধ্যে দূরত্ব 1 ইঞ্চিও না। সমুদ্র তখনও তার হাত ধরে রেখেছে। চোখ বুলিয়ে আশেপাশে তাকালো আয়না। ওই তো শায়লা চৌধুরী। তাদের দুইজনের কাণ্ড দেখে হেসে সরে গেলেন। আয়নার এত বেশি লজ্জা লাগলো। ছেলেটা এত বেশি আক্কেল জ্ঞানহীন কেন? বেশরমও মনে হয়। লাজ নেই একদম। ধ্যাৎ, ভালো লাগে না। সমুদ্র ভ্রুকুচকে বলে, কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না। মনে হলো আমাকে কিছু বললে। আয়না একদমই পাত্তা দিল না। সে হাত ছাড়িয়ে নিয়ে অন্য সোফায় গিয়ে বসে। উনি বোধহয় খানিক হতবুদ্ধি হয়ে যায়। আয়না চোখ বুলিয়ে ড্রয়িং রুমটা দেখলো। একদম বাঙালিয়ানার ছোঁয়ায় পরিপূর্ণ যেন। শায়লা চৌধুরী ফিরে এসে বলে, এই যে নিউলি ম্যারিড কাপল, ফ্রেশ হবে নাকি নাস্তা সাজাবো? আয়না বলে ওঠে, ফ্রেশ হব। যেন সবকিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আয়নাকে বাম পাশের একটা রুম দেখিয়ে দেওয়া হলো। ও ফ্রেশ হয়ে 10 মিনিট পর রুম ছেড়ে বেরিয়ে আসতে পিলে চমকে ওঠে। ওর বাবা বসে আছে সোফায়। বাবা ওদের দুজনের সঙ্গে বেশ হাসি মুখে গল্প করছেন। আচ্ছা, সমুদ্র কি সবটা জানে শায়লা আন্টির সাথে তার বাবার সম্পর্কের কথা? আয়নার মন ক্রমশ খারাপ হতে থাকে। তাহলে উড়ো খবরটাই সঠিক? অবশ্য যা রটে তা ঘটে কিছু মিছু। তবে সে মানে না। যতদিন না বাবা নিজে মুখে না বলবে সে মানবে না। শায়লা আন্টি কি সুন্দর কথা বলছে সমুদ্রের সঙ্গে। সমুদ্র বলে ওঠে, আন্টি, আপনি না দিন দিন ইয়ং হচ্ছেন। আপনার সৌন্দর্যের রহস্য কি? আয়নার তখন এত রাগ উঠল, সে দ্রুত ওই রুমে ফিরে আসে। সঙ্গে সঙ্গে বাকি 3 জন সামান্য ভরকে ওঠে। ফাহাদ সাহেব আস্তে করে ডেকে বলে, আয়ু, কি হলো মা? আয়না একদম শুনল না সেই ডাক। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলে, আমি দেখছি, আপনারা বসেন। ওই রুমের দরজা খুলে ভিতরে ঢুকেই দেখলো সে রাগে গজগজ করছে। ওকে আসতে দেখে আয়না এক প্রকার হামলে পড়ে সমুদ্রের উপর। এরপর দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো খুব ধুরন্ধর মানুষ। আমি আবার কি করলাম? ওই যে সুন্দরী মহিলার সঙ্গে ফ্লার্টিং করছিলেন। আচ্ছা, সব মাঝ বয়সী সুন্দরী মহিলার কাছে আপনি সুন্দর থাকার ফর্মুলা চেয়ে বসেন কিনা? সমুদ্র ওর লাল হয়ে আসা নাকটার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলে। এরপর বলতে ধরে পাগল একটা, কিন্তু ক্ষণে বোবা হয়ে যায়। ফের কোন নাটক করবে কে জানে। হাসছেন কেন? যা যা সুন্দরী মহিলার কাছে যান। সেজন্য তো এলাম এখানে। কেমন ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল সমুদ্র। আয়না চুপ বনে যায় এবং উল্টো ঘুরলো যেন ওনার চেহারা দেখতে না হয়। সমুদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সুন্দরী তো আমার বউ। ছাড়ুন বলছি। আজব, কেন? একদম ধাঁধাবাজি করবেন না। আয়না জোরপূর্বক ছাড়িয়ে নিল নিজেকে। সমুদ্রের মেজাজ খানিকটা খারাপ হয়, তবুও চুপ থেকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলুন। ছাদে যাই? এটাই আপনার জরুরি কথা? না। এরপর আয়নাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে রুম থেকে নিয়ে ছাদের উদ্দেশ্যে বের হয়। তখনও ফাহাদ সাহেব আর শায়লা একসাথে বসে কথা বলছিল। আয়নার মনে হলো সে একটা গরু। কেমন গরুর মতো টানছে তাকে।
তাছাড়া নিজেকে তার গরুর মতো বোকাও লাগছে, না হলে এত সময় লাগলো বুঝতে বাবা কেন এসেছেন। ছাদে গিয়ে দাঁড়ালো দুইজন। আয়না চোখ মুখ খিচে কিছুক্ষণ সবুর করে রাগ নিয়ন্ত্রিত করে। সমুদ্র তাকে ধাতস্থ হওয়ার সময় দেয়, এরপর বলে, ফাহাদ আঙ্কেল ছায়ালানটিকে বিয়ে করেছে। আয়না বেশ খানিকটা চমকে ওঠে ভেতরে ভেতরে, তবে চোখের কোণে পানি এসে ভিড় জমালো। সমুদ্র তার দুই গালে হাত রেখে বলল, কাদের কি আছে? এটা খুব নর্মাল না? নর্মাল? হ্যাঁ, সবারই তো একটা সুন্দর গোছানো জীবনযাপন করার রাইট আছে। আয়না কিছু বলতে পারল না, কেবল সমুদ্রের বুকে আছড়ে পড়ে কান্না আরম্ভ করলো। সে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কাঁদতে কাঁদতে আয়নার বুঝি হিচকি উঠে যাবে। অতীতে বিচরণ করলো। শায়লা আন্টির সাথে পরিচয় অনেক আগে থেকে। মিসেস রোদেলার সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হলেও একটা সময় ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যান উনি। মহিলার অল্প বয়সে বিয়ে হয়, এরপর শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হন। স্বামী ভাগ্য ভালো ছিল না, বিভিন্ন এনজিওতে কাজ করেন। থার্ড পার্টি হিসেবে নানা রকম কাজে ইনভলভ হয়ে এখন নিজেই ব্যবসা করছে, উদ্যোক্তা তিনি। তবে সমুদ্রের সঙ্গে ওনার সম্পর্ক অস্ট্রেলিয়া থেকে ভালো হয়। মহিলা প্রায়ই যেত অস্ট্রেলিয়া গেলেই নানা রকম মজার খাবার রান্না করে সমুদ্রের ডর্মে পৌঁছে যেতেন। সমুদ্রের ধারণা তার আর ইউষার রিলেশনশিপের ব্যাপারে মাকে শায়লা আন্টি তথ্য দিয়েছিল। তবুও শায়লা চৌধুরীর কাছে সে কৃতজ্ঞ। উনি অনেক বড় একটা উপকার করেছে। দূর ভিনদেশে সমুদ্র যখন ভঙ্গুর অবস্থায় ছিল উনি এসে যত্ন নিতেন। শায়লা আন্টি একবার বলেছিল দ্বিতীয় দফায় ওনার যে ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক, তারা কোর্ট ম্যারেজ করতেন, সব ঠিকঠাক, কিন্তু ভদ্রলোকের বড় মেয়ে নাকি একদম রাজি না। বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে কান্নাকাটি, বাবার সঙ্গে জেদ করে নাওয়া খাওয়া বাদ দিয়ে অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি করিয়েছিলেন একবার, এজন্যে কোর্ট ম্যারেজ হলো না, সবটা আটকে আছে। এসব আরও অনেক আগের কথা। এরপর তো সমুদ্রের নিজের জীবনেই ঝড় এলো। ঝড়ে ভাঙা বৈঠা নিয়ে ফিরে আসে দেশে। অন্যদের কথা স্মরণ থাকে না। পরবর্তীতে ভাগ্যের আজব বিবর্তনে ভদ্রলোকের আদুরে জেদি মেয়েটা তার ঘরের বউ হলো। যতদিনে জেনেছে তখন বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। আর তাদের বিয়ের মূল ঘটক তো শায়লা চৌধুরী। উনি সমুদ্রের জন্য আয়নার প্রস্তাব দিয়েছিলেন। সমুদ্র সব চিন্তা ঝেড়ে ফেলে বলল, এই আর কত কাঁদবা? আমার শার্ট ভিজে যাচ্ছে তো। আয়না একবার চোখ তুলে তাকায়, এরপর আবার সমুদ্রকে জড়িয়ে ধরে। সমুদ্র বলে, তুমি চাইলে আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, আমি বন্ধু হিসেবে দারুণ। আয়না এবার মাথা তুলে তার দিকে চেয়ে থেকে বলে, ফ্রেন্ড চাইলে। চাই তো। সমুদ্র বলে ওঠে, জানি তোমার খারাপ লাগছে, বাট সবাইকে একসময় মুভ অন করতে হয়। আমাকে বড় চাচা বাবার বিয়ের খবর আগেই দিয়েছিল, কিন্তু বাবা মুখে কিছু বলছিল না, এজন্য আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে তো কান্নাকাটি করলে কেন? আগে থেকেই তো জানতে। একবার কান্না শুরু করলে চাইলেও আমি আর থামাতে পারি না। সমুদ্র আয়নার পাশে দাঁড়িয়ে বলে, শায়লা আন্টি খুবই ভালো মনের, জীবনে অনেক দুঃখ পেয়েছে, এখন সেও সুখে থাকতে চায়। যে যেভাবে চায় তাকে সেভাবেই থাকতে দাও, বাধা হয় না। আয়নার এবার আর এত রাগ ক্ষোভ লাগছে না। সত্য বলতে বাবার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে মিসবিহেভ করার পর সে মনে মনে অনুতপ্ত ছিল। একবার মনেই হয়েছিল বাবাকে বলবে, ফের শায়লা আন্টির সাথে যোগাযোগ করতে। ও হ্যাঁ, আয়না আবার বাবাকে জেদের বসে বলেছিল ওনার সাথে যেন কথা না বলে। সে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমার আর এখন এক বিন্দুও খারাপ লাগছে না। আজ অন্যান্য দিনের তুলনায় সমুদ্রের আচরণ বেশ নরম মনে হলো। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল নিজে থেকে। আয়না একবার সমুদ্রের চোখের দিকে তাকায়। অমন নীলচে মনির দিকে তাকালে মনটা কেমন ব্যাকুল হয়ে পড়ে। আচ্ছা, উনি এত হ্যান্ডসাম কেন? সমুদ্র জিজ্ঞাসা করে। আমি এখন ফ্যালফেল করে দেখছো কেন? প্রশ্নের তোপে পড়ে সে লাজুক হাসে। এরপর হুট করে জিজ্ঞাসা করে, আপনি যে এত হ্যান্ডসাম, তা অস্ট্রেলিয়ায় ছিলেন, আপনার গার্লফ্রেন্ড ছিল কখনো? এহেন প্রশ্নে যেন সমুদ্র ভরকে যায়। কেমন ভয়ার্ত চোখে একবার তাকালো, এরপর এক কদম পিছিয়ে যায়। আয়না বুঝে পায় না ওনার আবার কি হলো। সমুদ্রের ভেতরকার সকল নম্রতা কই জানি হারায়। সে কঠিন সুরে বলে, এসব কেমন প্রশ্ন হয় না? এই টাইপ কথাবার্তা আমার একদম পছন্দ না। আরে এত রিয়াক্ট কেন করছেন? ফ্রেন্ড বললেন তাই জিজ্ঞেস করলাম, ফাজলামো করছি জাস্ট। সমুদ্র কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে খানিক চুপ থাকে। বুঝতে পারে আয়নাও রেগে যাচ্ছে, তাই খানিক গলায় ভয়েস কোমল করে বলে, এই জন্য ছোটদের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না। কিসব আছেরা প্রশ্ন করে, চলো নিচে চলো। ছাদে তখন ছোট একটা ল্যাম্প লাইট জ্বলছিল। কোথা থেকে জানি সাইকেলের হর্নের আওয়াজ কানে আসছিল। তারা নিচে ফিরে আসে। ফাহাদ সাহেব আর শায়লা চৌধুরী বুঝি তাদের অপেক্ষায় ছিল। আয়নার মনে হলো সব পরিকল্পনা মাফিক হচ্ছে। ফার্ম হাউসে এনে আয়নাকে সমুদ্রের মাধ্যমে তাদের বিবাহের খবরটা দিবে, এমনই প্ল্যান ছিল। ফাহাদ সাহেবের পাশে গিয়ে আয়না বসলো। ফাহাদ সাহেব বলে, ডিনার করবে না তোমরা? আসার পর থেকে নাকি কিছুই খাওনি? এটা কেমন কথা? নতুন জামাইকে না খাইয়ে কেন রেখেছো? আয়না একটা প্রশ্নেরও উত্তর দিল না, বরং শুধালো, বাবা, আমি কি তোমাদের অনেক বিরক্ত করি?
ফাহাদ সাহেব অদ্ভুত ভঙ্গিতে মেয়ের দিকে তাকালো, তারপর বলে ওঠে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, বিরক্তিকর কেন হবে? এমন প্রশ্ন কেন করলে? কিছু না, এমনি বাবা। এরপর উঠে এসে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আসুন আপনাকে খেতে দিব। সমুদ্র নড়ে চড়ে উঠল। হলো কি এই মেয়ের? এত স্বাভাবিক আচরণ? একটু আগেই কেঁদে বুক ভাসালো, না কেঁদে শার্ট ভাসালো, এখন আবার খুব নর্মাল বিহেভ করছে। সে ডাইনিং টেবিলে এসে বসলে শাইলা চৌধুরী সার্ভ করে দেন। প্রত্যেকটা খাবারই বাঙালি খাবার, সমুদ্রের সেসব প্রিয়। আমরা কখন বেরোবো? সমুদ্র ভাত খেতে খেতে বলল, আজকে এখানেই রাতে থাকবো। আয়না হতভম্ব হয়ে বসে থাকে। তাদের রাত্রি যাপনেরও প্ল্যান ছিল, অথচ তাকে কিছুই বলেনি। আয়না অল্প খেয়ে উঠে পড়ে। তাদের আজ থাকার জন্য বরাদ্দ করা রুমে চলে যায়। ফাহাদ সাহেব একটু আগেই খেয়েছেন, জন্যে উনিও রুমে গিয়ে বিশ্রাম নেন। সমুদ্র উঠে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। শায়লা একবার সমুদ্রের পানে তাকালো। উনি জানেন সমুদ্র এখন সিগারেট খাবে। ছেলেটা ভীষণ ভদ্র, মানুষের সামনে সিগারেট খায় না। উনি হাতের কাজ সেরে একটা সুতির সাদা নীল মিশেলে টাই ডাই করা শাড়ি হাতে নিয়ে আয়নার রুমে ঢুকে এরপর জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।